আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এইচএসসি 27 কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তোমরা কেমন আছো? আচ্ছা। রাশেদ বলছে, ভাইয়া আপনারা কি বায়োলজিকে হালকা ভাবে নিচ্ছেন? এত তাড়াতাড়ি চ্যাপ্টার শেষ করা উচিত হচ্ছে না। ভাইয়া, তোমাদের প্রথম 3 মাসে বেসিক্যালি 3টা চ্যাপ্টার পড়ানো হয়েছে। তোমাদের চ্যাপ্টার হচ্ছে টোটাল 2 পেপারে 24টা। তো তাহলে কি আমরা 24 মাস ধরে তোমাদেরকে পড়াবো? তোমাদের টেস্টের আগে তো সিলেবাস শেষ করতে হবে, তাই না? এই বছরের ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। So, এখন পড়ার পেজ বাড়বে। শুধু তো আমাদের পড়ার পেজ বাড়বে না, তোমার কলেজেরও পড়ার পেজ অলরেডি অনেক বেড়ে গেছে। আমি জানি না তুমি কোন কলেজে পড়ো। ঢাকার বেশিরভাগ কলেজে অলরেডি হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের অর্ধেক অর্ধেক করে হচ্ছে ওনারা সিলেবাসে দিয়ে দিছে। সো আমরা হয়তোবা ক্লাস অনেক ফাস্ট পড়াচ্ছি, বাট তোমাদের তো রেকর্ডেড থাকে। সো তোমরা হচ্ছে ক্লাস শেষ হলে আস্তে আস্তে দেখো, 0.75-এ দেখো, তোমার কাছে যদি মনে হয় অনেক ফাস্ট পড়ানো হচ্ছে। ঠিক আছে? সো পড়ার পেজ বাড়াইতে হবে গাইজ। আচ্ছা। তো সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। বায়োলজি এক্সাম ছিল, এমসিকিউ নিয়ে ভয়ে আছি। প্যারা খাও না। তো সবার পড়ালেখা কেমন চলতেছে? প্রথম অধ্যায়ের কিছুই মনে থাকে না। বায়োলজি সাবজেক্টটাই এরকম, বুঝছো? বারবার 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 পড়তে হয়। প্রথমবার পড়লে 50% মনে থাকে, তারপরের বার পড়লে আরো 10% বাড়ে, 60% মনে থাকে, তারপরে পড়বা আর একটু বাড়বে, 70% মনে থাকবে। ইন্টারের বায়োলজিটাই এইরকম, তাই না? আমি আবার বলি, ইন্টারের পড়াশোনা কঠিন না, ইন্টারের পড়াশোনা বেশি। এসএসসির পড়াশোনা কম ছিল, সময় অনেক বেশি ছিল। ইন্টারে পড়াশোনা বেশি, সময় কম, তাই না? সো এইটা মাথায় রাখো যে ইন্টারে কিন্তু পড়াশোনা কঠিন না, বেশি। কঠিন না ভাইয়া, পড়াশোনা বেশি। বুঝতে পারছো? এটাই জীবন, এটাই সবাই এভাবেই করে আসছে। কারণ ফার্স্ট পেসের সাথে তো তোমাদেরকে ফ্যাসিলিটেটেড হইতে হবে, তাই না? মানে এই ফার্স্ট যে পড়াশোনা তাড়াতাড়ি করতে হয়। আর বায়োলজি একটা সাবজেক্ট যেটা হচ্ছে আমরা কলেজে কিন্তু 2জন টিচার আলাদা আলাদা বায়োলজি পড়ায়, আর এখানে কিন্তু আমাদের কি করা লাগতেছে, বায়োলজি যে পড়াচ্ছি আমরা, আমরা কিন্তু হচ্ছে কলেজে 2 সাবজেক্ট, আমাদের এখানে এক সাবজেক্ট। ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি যা ক্লাস থাকে, বায়ো কিন্তু তত ক্লাস থাকে। হ্যাঁ। তো বায়োলজি আমরা ক্লাসে যদি হচ্ছে জাস্ট নোট করে করে বইয়ের সাথে মিলাইয়া পড়ি, তাইলে আমাদের আর প্যারা হবে না। ঠিক আছে? ভাই, আমি বায়োলজি দিনের পর দিনে কমপ্লিট করতে পারতেছি না। এত ফাস্ট আগান বলে শেষ করা যায় না। কিভাবে পড়লে আগাইতে পারবো? কিভাবে করলে আগাইতে পারবা? তুমি জাস্ট ক্লাসের সাথে আগাও। আর তোমার যদি মনে হয় তাহলে তুমি ক্লাস তো দেখো, বাট পরে যখন একটা চ্যাপ্টার ভালো করে পড়বা তখন রেকর্ডেড দেখে নিও। ঠিক আছে? পরে যখন একটা চ্যাপ্টার ভালো করে পড়বা তখন হচ্ছে রেকর্ডেড গুলা দেখে নিও। বুঝতে পারছো? এইভাবেই হচ্ছে আগাইতে পারবা। এছাড়া হচ্ছে আর কোনো আগানোর কোনো ইজি উপায় নাই। তো আমরা হচ্ছে আজকে একটা নতুন অধ্যায় শুরু করতেছি। অনেক কথাবার্তা হবে, সমস্যা নাই। আমরা আজকে একটা নতুন অধ্যায় শুরু করতেছি, অণুজীব। ঠিক আছে? সো অণু মানে ক্ষুদ্র, জীব মানে তো জীবই। সো একেবারে ক্ষুদ্রাকার অতি আণুবীক্ষণিক জীব, যাদেরকে আমরা কি বলি, অণুজীব বলি, তাই না? সো এই যে অণুজীব, তো যারা আমাকে চিনো না, আমি তোমাদের অলরেডি অনেকগুলা ক্লাস নিচ্ছি, অনেক হয়তো বা পরে ভর্তি হয়েছে। আমি তোমাদের তৌহিদ ভাইয়া, পড়ালেখা করেছি হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ থেকে। আমি জানি এখানে অনেকেরই স্বপ্ন আছে ঢাকা মেডিকেল কলেজে পড়ার। অনেকেরই অনেক টেনশন কাজ করে, তোমরা মেসেজও দাও যে ভাইয়া হচ্ছে না, কম হচ্ছে, বেশি হচ্ছে, পড়া কম হচ্ছে। টেনশন নিও না, জাস্ট গো উইথ দ্য ফ্লো। ঠিক আছে? ইন্টারের লাইফে আমি একটা কথাই বারবার সব জায়গাতে বলি, সেটা হচ্ছে জাস্ট গো উইথ দ্য ফ্লো। জাস্ট গো উইথ দ্য ফ্লো।
ঠিক আছে, জাস্ট ফ্লো এর সাথে আগাও তাইলেই হবে, ইন্টারে এক্সেস কিছু করা লাগবে না, জাস্ট ফ্লো এর সাথে আগাও গাইস, এত প্যারা খায় না, জাস্ট ফ্লো এর সাথে আগাও তাইলেই হবে। ঠিক আছে, আজকে আমরা যে অধ্যায়টা পড়বো অণুজীব, এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। যারা অ্যাডমিশনে ভালো করতে চাও ওদের তো 100% লাগবে, এখান থেকে অনেক প্রশ্ন আসে। তারপরে হচ্ছে যারা এইচএসসি তে খুবই ইজি একটা চ্যাপ্টার থেকে অ্যান্সার করতে চাও তাদের জন্য অণুজীবটা খুবই ইম্পর্টেন্ট, অণুজীব খুবই ইজি চ্যাপ্টার। হ্যাঁ, সো এইখান থেকে হচ্ছে পারবা ইনশাল্লাহ, অণুজীবটা খুবই ইজি একটা চ্যাপ্টার। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসবে 100%, এইচএসসি তে আসবে অ্যাডমিশনে, সেটা মেডিকেল হোক, সেটা ডিউ হোক, সেটাও গুচ্ছ পরীক্ষা হোক, এখান থেকে প্রশ্ন আসবেই। ঠিক আছে, ওকে, সো তাহলে চলো আমরা শুরু করি। আমরা যেটা করব, আরেকটা জিনিস আমরা করব সেটা হচ্ছে আমাদের কিছু অ্যাডমিশনের বই আছে, বইগুলা দেখছো গাইজ? আমাদের কিছু অ্যাডমিশনের বই আছে, তোমরা কি ওই বইগুলা দেখছো? খুবই সুন্দর বই, খুবই কালারফুল বই, ঠিক আছে, দেখতে অনেক ভালো লাগে। তো অ্যাডমিশনে যে বায়োলজি বইগুলো আছে, তুমি যদি ওই বায়োলজি বইটাও পড়ো, তোমার কিন্তু মেডিকেলের জন্য আর এক্সট্রা করে কিছু পড়া লাগবে না, বুঝছো? সো তোমাদেরকে কিছু বই দিব চিন্তা করছি। সো কাকে দিব? যে পোলে ফার্স্ট হয় তাকে দিব, নাকি যে হচ্ছে রেগুলার ক্লাস করছে তাকে দিব? সো আমি ভাবলাম যে আচ্ছা কিভাবে দেওয়া যায় তোমাদেরকে, যারা মেডিকেলে যাইতে চাও বা যারা ঢাকা ভার্সিটিতে যাইতে চাও বা যে যেখানেই যাইতে চাও, কিছু বায়োলজি বই তোমাদেরকে দিব ফ্রিতে। কারণ কিভাবে দিলে ভালো হয়, ঠিক আছে, কিভাবে দিলে ভালো হয়? আচ্ছা, সো আমি একটা জিনিস চিন্তা করছি, সেটা হচ্ছে আমরা একটা নোট শেয়ারিং কন্টেস্ট করব। হ্যাঁ, নোট শেয়ারিং কন্টেস্ট, ঠিক আছে। সো এই নোট শেয়ারিং কন্টেস্টটা হবে কোথায়? ওই যে আমাদের এইচএসসি 27-এর যে গ্রুপটা আছে, হ্যাঁ, এইচএসসি 27-এর যে তোমাদের গ্রুপটা আছে, ওই গ্রুপের মধ্যে হচ্ছে তোমরা তোমাদের নোটগুলা শেয়ার করবা। ঠিক আছে, কোথায় শেয়ার করবো? ওই গ্রুপটার মধ্যে তোমরা তোমাদের নোটগুলা শেয়ার করবা। নোট কিভাবে করবা আমি ক্লাসে বলে দিব, আমি যখন একটা টপিক পড়াবো আমি সময় দিব, তোমরা ক্লাসে বসেই হচ্ছে নোট করবা। ঠিক আছে, সো আমাদের এই চ্যাপ্টারে ক্লাস হচ্ছে মোস্ট প্রবাবলি 5টা বা 6টা। যারা এই 5টা বা 6টা ক্লাসের নোটই আপলোড দিবে এইচএসসি 27 গ্রুপে, যারা এই 5-6টা ক্লাসের নোটই আপলোড দিবে, তাদের সবার বাসায় হচ্ছে গিফট হিসেবে বায়োলজি বই চলে যাবে। বায়োলজি মেডিকেলের বুক, ঠিক আছে, বায়োলজি মেডিকেল বুক। তোমাদের সবার বাসায় হচ্ছে, বাট যেই কয়টা ক্লাস হবে সবাইকে দিতে হবে। ঠিক আছে, অ্যাপ্রুভ হবে, প্যারা নাই। কয়জনকে দিব? যতজন হচ্ছে 6টা ক্লাসের নোট আপলোড দিবে সবাইকে দিব। যদি 500 জন দেয় 500 জনকে দিব বই, কোনো সমস্যা নেই, এখানে কোনো নাম্বার নাই। তুমি যদি 6টা ক্লাসের নোট আপলোড দাও তুমি পাবা, না আপলোড দিলে তুমি পাবা না। ঠিক আছে, হ্যাঁ, সবাইকে দিব, যারা যারা 6টা ক্লাসের নোট আপলোড দিবে সবাইকে দিব। তোমাদের মধ্যে আবার আজব এক জিনিস কাজ করে, গতবার গিফট দিব, ক্লাসে বলতেছি গিফট দিব গিফট দিব গিফট দিব, তোমরা গিফট পাওয়ার পরে হচ্ছে মেসেজ করো না যে ভাইয়া আমি গিফট পেয়েছি, এই যে স্ক্রিনশট, এই যে হচ্ছে আমার নাম নাম্বার ইয়ে। ক্লাস 9-10 ওরা মেসেজ করে, ওদের বাসায় গিফট চলে যায়, তোমরা করো না, তোমাদের বাসায় যায় না, এটা তো আমার দোষ না। সো এইবার এই জন্য ইজি করে দিছি, এইচএসসি 27 আমি লাস্ট ক্লাসে হচ্ছে নাম অ্যানাউন্স করব যে কারা কারা গিফট পাচ্ছ, কাদের কাদের বাসায় গিফট চলে যাচ্ছে। সো তোমরা হচ্ছে আমাকে হচ্ছে তখন হচ্ছে নিজেদের আইডি থেকে ফেসবুকে মেসেজ করবা, তাই মেসেজ করলে আমি হচ্ছে ওইটা নিয়ে আমি আমার অ্যাডমিনদেরকে বলে দিব, ওরা ওইখান থেকে বই পাঠিয়ে দিবে। ঠিক আছে, হ্যাঁ, প্রতিদিনেরটা প্রতিদিন দিতে হবে, কোনো লেট করা যাবে না, কারণ একদিনে 6টা করতে পারবা না। তো চলো আমরা আজকের পড়াশোনা শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিনেরটা
প্রতিদিন দিতে হবে, নাইলে আমরা কুলাইতে পারবো না। আর আমি ক্লাসে বলবো কি নোট করতে হবে, ওইগুলাই জমা দিতে হবে। তুমি নিজের মনের মাধুরী মিশিয়ে নোট করলে হবে না, ঠিক আছে? সো এই যে এইখানে উপায় লিখতে হবে নোট শেয়ারিং কন্টেস্ট, তারপরে লিখবা হচ্ছে এই, আচ্ছা এইচএসসি 27 লেখা লাগবে না, লিখবা অনুজীব, চ্যাপ্টারের নাম লিখবা, ঠিক আছে? সো বুঝতে পারছি, আমি সব দিয়ে দিব, তোমরা প্যারা নিও না, আমি সব দিয়ে দিব তোমাদেরকে। তো চলো তাইলে হচ্ছে আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে? চলো ভাইয়া হচ্ছে কমেন্ট অফ করে দিচ্ছি, আমরা হচ্ছে সবাই খাতা নিয়ে বসি, যেহেতু নোট করতেই হবে, আমরা হচ্ছে খাতা নিয়ে বসি। আচ্ছা যাদের পরীক্ষা চলতেছে তোমরা ক্লাসগুলা দেখো, ক্লাসের নোটটা আমরা ক্লাসই করে ফেলি, তারপরে হচ্ছে যদি ক্লাস করতে না পারো তাহলে ওই যে যে ডেটটা থাকবে এর আগে রেকর্ডেড ক্লাসটা করে হচ্ছে নোটটা আপলোড দিয়ে দিও, তাইলেই হবে। ওকে চলো। সো আমাদের এই চ্যাপ্টারে 3টা অণুজীব নিয়ে কথা বলা আছে। অণুজীব মানে কি আমি আবার একটু বলি, অণু মানে ক্ষুদ্র, জীব মানে তো জীব, অত্যন্ত ক্ষুদ্র জীব। ভাই এরা কতখানি ক্ষুদ্র? শ্বাস নাও তো, শ্বাস নাও, শ্বাস নাও, আমার সাথে শ্বাস নাও, 5 বার শ্বাস নাও জোরে। নিছি নিছি না, শ্বাস নিছি না? এই শ্বাসের সাথে তোমার বডির ভেতরে ধরো প্রায় 10 লাখের মতো হচ্ছে অণুজীব প্রবেশ করছে। সেটা ভাইরাস হইতে পারে, সেটা ব্যাকটেরিয়া হইতে পারে, সেটা বিভিন্ন জীবাণু হইতে পারে, সেটা বিভিন্ন অ্যান্টিজেন হইতে পারে, ঠিক আছে? সমস্যা নাই, মরবা না। সবসময় আমরা শ্বাস নিতেই থাকি, শ্বাস প্রশ্বাসের সাথে আমাদের আসলে এই যে বাতাস, এই যে দেখো বাতাস তো দেখতে পাইতেছি না, কিন্তু এর মধ্যেও কিন্তু অণুজীব ভাসতেছে। এরা এত ক্ষুদ্র, এরা এত ক্ষুদ্র যে এই যে আমাদের মাথার চুল আছে না, না উল্টো না, এই চুলেরও ধরো 1000 ভাগের 1 ভাগ। এদের হিসাব করা হয় হচ্ছে ন্যানোমিটারে। ন্যানোমিটার মানে তো জানো 10⁻৯ মিটার, ঠিক আছে? তো এদেরকে আমরা হিসাব করি হচ্ছে ন্যানোমিটারে, অণুজীবদেরকে, মানে এরা এতই ছোট। সো এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে কে? ভাইরাস। আমরা 3টা পড়বো, ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়া। সবচেয়ে ছোট ভাইরাস, এর থেকে একটু বড় ব্যাকটেরিয়া, তার থেকে আরেকটু বড় হচ্ছে ম্যালেরিয়া, ঠিক আছে? তো চলো আমরা ভাইরাস দিয়ে শুরু করি। ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। ভাইরাস শব্দের অর্থ হচ্ছে কি? বিষ। তো বিজ্ঞানীরা যখন হচ্ছে ব্যাকটেরিয়া আবিষ্কার করলো, তোমরা জানো ব্যাকটেরিয়া একটা আদিকোষী জীব, বিজ্ঞানীরা যখন ব্যাকটেরিয়া আবিষ্কার করলো তখন বিজ্ঞানীরা ধরে নিয়েছিল যে ব্যাকটেরিয়াই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র জীব। তো এরপরেও বিজ্ঞানীরা দেখলো যে কিছু রোগ হচ্ছে যেগুলাকে আমরা ব্যাকটেরিয়া রোধক মানে অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে কে? অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক ঔষধ খেয়েও এই রোগগুলা ঠিক হচ্ছে না। বুঝতে পারছো যে ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে অ্যান্টিবায়োটিক, এই অ্যান্টিবায়োটিক খেয়েও হচ্ছে কি হচ্ছে না? কাজ হচ্ছে না। তখন তো বিজ্ঞানীরা কনফিউজ হয়ে গেল যে বুঝতেছি না, ব্যাকটেরিয়া সবচেয়ে ক্ষুদ্র প্রাণী, বাট ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক খেয়েও হচ্ছে কেন এই রোগগুলা সারতেছে না, বা আমরা আবার এগুলাকে অণুবীক্ষণ যন্ত্র দেখতে পাইতেছি না। সো তখন বিজ্ঞানীরা বুঝতে পারলো যে কিছু অত্যন্ত মানে ব্যাকটেরিয়ার থেকেও ক্ষুদ্র কিছু কি আছে, জীব আছে, যারা আমাদের দেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে। সো ওইখান থেকেই আসলো ভাইরাস। ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। ভাইরাস শব্দের অর্থ হচ্ছে কি? বিষ। সো তখন বিজ্ঞানীরা ভাইরাস, এটা এই যে যে অতি ক্ষুদ্র জীবটা, এটাকে কি বলছে? ভাইরাস। এটাকে কি বলছে? ভাইরাস। তো ভাইরাস দেখতে কেমন? এই যে ভাইরাস দেখতে হচ্ছে এরকম। সো এটাকে আমরা বড় করে দেখতেছি, এই জন্য এটা কেমন দেখা যাচ্ছে, আমি এটা পুরাটাই দেখাবো, সমস্যা নাই। সো ভাইরাস অর্থ কি? বিষ। ভাইরাস 2টা জিনিস দিয়ে গঠিত, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড। আমরা এটা সম্পর্কে একটু পরে আলোচনা করব। ভাইরাসদের মধ্যে কোনো কোষ থাকে না। ভাইরাসদের মধ্যে কোনো কি থাকে না? কোষ থাকে না। কোষ থাকে না, ঠিক আছে? এবং ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক, মানে আণুবীক্ষণিক মানে ছোট, অতি আণুবীক্ষণিক মানে এর থেকেও ছোট। সো ভাইরাসদেরকে নরমাল মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওদেরকে দেখার জন্য হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। কি মাইক্রোস্কোপ লাগে? ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। ইলেকট্রন
মাইক্রোস্কোপ। আচ্ছা, তারপরে ভাইরাস হচ্ছে খুব ইন্টারেস্টিং। যেমন তোমরা কেউ হচ্ছে এখানে, আমি জানি না, তোমরা হয়তো অনেকে অ্যানিমে দেখো, আমি তোমাদের বয়সে থাকতে অনেক অ্যানিমে দেখতাম। একটা অ্যানিমে আছে, নাম হচ্ছে ডক্টর স্টোন। তোমরা এই অ্যানিমেটা দেখছো? ডক্টর স্টোন দেখো, খুব ইন্টারেস্টিং একটা অ্যানিমে, ঠিক আছে? তো ডক্টর স্টোন, হ্যাঁ। তো এই ডক্টর স্টোনে যেটা হয়, এই যে ডক্টর স্টোন, সেই ডক্টর স্টোনে যেটা হয় সেটা হচ্ছে তোমার এই এই ডক্টর স্টোন অ্যানিমেটাতে যেটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা কারণে, আমার এক্সাক্ট কারণটা মনে নাই, সো পৃথিবী হচ্ছে মোটামুটি পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যায়, সবাই হচ্ছে পাথরে পরিণত হয়, ঠিক আছে? পৃথিবীর যা কিছু আছে সবকিছু হচ্ছে পাথরে পরিণত হয়ে যায়, বুঝতে পারছো? সো এরপরে প্রায় অনেক বছর পরে, মানে 10,000 বা 20,000 কোটি বছর পরে কিছু মানুষ বেঁচে যায়। মানে ওই যে সবাই যে পাথরে পরিণত হয়েছিল, আমার এক্সাক্ট কাহিনীটা মনে নাই, আমি অনেক আগে দেখছি। ওই পাথরে পরিণত হওয়ার পরে 10 থেকে 20,000 বছর পরে কিছু মানুষের হচ্ছে ওই যে পাথর যে হয়ে গেছিল, ওই পাথরের খোলসটা হচ্ছে ভেঙে যায় এবং ওরা জীবিত হয়ে যায়। সো এর মধ্যে এই যে একজন থাকে হচ্ছে, কি জানি নাম, আমি ওর নামটা ভুলে গেছি এক্স্যাক্টলি, সরি। সো ও হচ্ছে মানে অনেক বেশি সায়েন্স সম্পর্কে জানতো। সো এরপরে এই নিয়েই হচ্ছে কাহিনী। সো ডক্টর স্টোনে বেসিক্যালি সবাই হচ্ছে পাথরে পরিণত হয় প্রায় অনেক বছর, 10,000 20,000 কোটি 20,000 বছর পরে। তারপরে হচ্ছে পাথর থেকে আস্তে আস্তে আবার মানুষে পরিণত হওয়া শুরু করে, কিন্তু পৃথিবীতে যত কিছু ছিল সব ধ্বংস হয়ে যায়। সো এইটা আমি কেন বলতেছি, কারণ ভাইরাসের সাথে না এদের একটু মিল আছে। কেমন মিল আছে? ধরো আমি এই যে এইখানে একটা হচ্ছে, ধরো এই যে আমার হাতে যে কলমটা আছে এটাকে আমি এখানে লাগায় রেখে গেলাম, হ্যাঁ। এই কলমটাকে আমি এখানে রেখে গেলাম। ধরো আমার হাত হচ্ছে একটা টেবিল, এই হাতের উপরে আমি হচ্ছে এই কলমটাকে এখানে রেখে গেছি। এখন সমস্যাটা হচ্ছে কি, এই যে কলমটা এখানে আসছে না, এটা কি একটা জড় বস্তু। আমি যদি এখান থেকে চলে যাই 1,00,000 বছর পরে, আমি যদি আবার এখানে ফেরত আসি, এই কলমটা কি এখানে যেভাবে আছে ওইভাবেই থাকবে না? যদি আশেপাশের কোনো কিছু চেঞ্জ না হয় তাহলে কি কলমটা ওর স্থান পরিবর্তন করতে পারবে? পারবে না। কারণ কি, একটা জড় বস্তু। একটা কি বস্তু? জড় বস্তু। কিন্তু এখন আমাকে যদি কেউ এখানে দাঁড়া করায় রেখা চায়, সে যদি 10 মিনিট পরে আসে, 10 মিনিট পরে এসে দেখবে আমি এখানে নাই, কারণ আমি একটা জীব, আমি চলাফেরা করতে পারি। আমি তো বলতে পারবো ভাইয়া গাছ, গাছ তো জীব, গাছ তো চলাফেরা করতে পারে না। হ্যাঁ, বাট গাছের তো পরিবর্তন হয়। এখন এখানে রেখে গেলে তুমি 1 বছর পরে আসলে কি গাছটা একটু বড় হবে, তাই না? গাছের কি বৃদ্ধি হবে। সো জীব কি করতে পারে? চলাফেরা করতে পারে। ভাইরাস হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ভাইরাস হচ্ছে কি করে? ভাইরাস হচ্ছে যখন জীব দেহের বাহিরে থাকে তখন ও হচ্ছে জড় বস্তুর মতো কাজ করে। কিসের মতো কাজ করে? এই যে নিষ্ক্রিয় জড় বস্তুর মতো কাজ করে, জড়ের মতো কাজ করে। কিন্তু যখনই সে পোষক দেহ মানে যখনই সে জীবের দেহে প্রবেশ করে, পোষক দেহ, আমি এবার একটু বলে দিই, এখানে আমরা যত জায়গায় পোষক দেহ ইউজ করব, পোষক দেহ মানে হচ্ছে জীব দেহ। যতবার সে হচ্ছে কি করে, পোষক দেহের ভিতরে অবস্থান করে, মানে পোষক দেহের ভিতরে প্রবেশ করে, তখন সে জীবের মতো কাজ করে। তখন সে কিসের মতো কাজ করে? জীবের মতো। তাহলে যেই ভাইরাস মানব দেহের বা পোষক দেহের বাইরে কি জড় বস্তুর মতো কাজ করে, এই যে জড় বস্তু, সেই ভাইরাসই যখন জীবের দেহের ভিতরে প্রবেশ করে তখন সে চলাচল করতে পারে। তাই ভাইরাসকে কি বলে? ভাইরাস কি জীব নাকি ভাইরাস জ্বর? না, ভাইরাস হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী। ভাইরাসকে আমরা বলি বস্তু।
ভাইরাসকে আমরা কি বলি? বস্তু। ভাইরাস হচ্ছে জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু। ভাইরাস হচ্ছে কি? জীব ও জড়ের মধ্যবর্তী বস্তু। তাহলে ভাইয়া পরীক্ষায় মাঝে মাঝে আছে ভাইরাস কাকে বলে? ভাইরাস হচ্ছে অকোষীয়, অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীবী। মানে কি বাধ্যতামূলক পরজীবী? মানে কি ভাইরাসের বেঁচে থাকতে হলে কারো না কারো শরীরে প্রবেশ করতে হবেই, সেটা আমরা হই, সেটা উদ্ভিদ হোক, সেটা ব্যাকটেরিয়া হোক, মানে কারো না কারো দেহে যাইতে হয়। সো ভাইরাস হচ্ছে কি? বাধ্যতামূলক পরজীবী। তাইলে এইবার হচ্ছে লেখো প্রথম নোট, আজকের ক্লাসের প্রথম নোট, ভাইরাস। ভাইরাস কি? লিখো, ভাইরাস অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী। অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী। লিখো, ভাইরাস কি? ভাইরাস হচ্ছে অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী। অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী। লিখছি অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী। আচ্ছা, যা যা জীবদেহের বাহিরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, যা জীবদেহের বাহিরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, এবং জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে। যা জীবদেহের বাহিরে কি? নিষ্ক্রিয় অবস্থায় থাকে কিন্তু জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, তাকেই ভাইরাস বলে। তাকেই কি বলে? তাকেই ভাইরাস বলে। তাহলে একটু আমার সাথে বলি, পরীক্ষায় আসে, খুব রেয়ার। ভাইরাস কি? ভাইরাস হচ্ছে অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী, যা জীবদেহের বাহিরে জ্বরের মতো আচরণ করে বা জীবদেহের বাহিরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে। সক্রিয় হয়ে কি সৃষ্টি করে? রোগ সৃষ্টি করে, তাকেই ভাইরাস বলে। আবার মাঝে মাঝে পরীক্ষায় কোশ্চেন এটাও আসে যে ভাইরাস কি জীব নাকি জ্বর। আবার এইটাও আছে যে ভাইরাস কে বস্তু বলা হয় কেন। সবগুলার অ্যান্সারই হচ্ছে সেম, যে ভাইরাস অকোষীয় অতি আণুবীক্ষণিক, জীবদেহের বাহিরে নিষ্ক্রিয় বস্তুর মতো থাকে, জীবদেহের অভ্যন্তরে সক্রিয় জীবের মতো আচরণ করে, তাই হচ্ছে ভাইরাসকে বলা হয় কি? বস্তু। তাই হচ্ছে ভাইরাসকে কি বলে? বস্তু বলে। ভাইরাসকে কি বলে? বস্তু বলে। ঠিক আছে? এখান থেকে তাইলে যাই কোশ্চেন আসুক অ্যান্সার হবে এইটা, যে ভাইরাস কি জীব ও জ্বরের মধ্যবর্তী কেন বলা হয়, ভাইরাস কি জীব নাকি জ্বর, ভাইরাসকে কেন বস্তু বলা হয়, এই সবগুলার অ্যান্সার কি? সেম। সো এইবার আসো, বিজ্ঞানীরা বেশ কিছু বছর ধরে কনফিউজ ছিল যে আসলে মানে ওই যে ফার্স্টই তো কাহিনীটা বললাম যে আসলে ভাইরাস নিয়ে কি হচ্ছে। সো তোমাদের বইয়ের মধ্যে একটা পুরা রচনা লেখা আছে। আমি হচ্ছে সব বিজ্ঞানীর নাম এখানে লাগবে না, আমি হচ্ছে এখানে কিছু বিজ্ঞানীর নাম মার্ক করে দিচ্ছি, ওই নামগুলো আমাদের পড়তে হবে। ঠিক আছে? তো সর্বপ্রথম ভাইরাস সম্পর্কে বলেন হচ্ছে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। সর্বপ্রথম ভাইরাস গঠিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 1796 সালে, মানে প্রায় 200-250 বছর আগে। ঠিক আছে? তাহলে এটা আসে যে ভাইরাস গঠিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন কে? এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার কোন রোগের কথা উল্লেখ করেন? ভাইরাস গঠিত বসন্ত রোগ। এরপরে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। সো বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাসটাকে হচ্ছে সর্বপ্রথম টোবাকো মোজাইক ভাইরাসের কথা বলেন। হ্যাঁ, কিন্তু এটা সর্বপ্রথম আবিষ্কার করেন হচ্ছে বিজ্ঞানী দিমিত্রি আইভানোভস্কি। ঠিক আছে? এটা সর্বপ্রথম আবিষ্কার করেন কে? বিজ্ঞানী আইভানোভস্কি। উচ্চারণ হয় ভর, এখানে ভি যেটা আছে ওটা উচ্চারণ হয় না, বাট ওরা দিছে আইভানোভস্কি। ঠিক আছে? আইভানোভস্কি বা আইভানোভস্কি বা আইভানোভস্কি, যা ইচ্ছা উচ্চারণ করো, দিমিত্রি আইভানোভস্কি হচ্ছে সর্বপ্রথম ভাইরাসকে
আবিষ্কার করেন, মানে উনি করেন কি, উনি হচ্ছে যে ওই যে তামাক পাতাকে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করেন, মানে যেটা দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়া বের হয়ে যায় ওইটা দিয়ে ফিল্টার করেন, ফিল্টার করে দেখেন যে কোনো লাভ হচ্ছে না। ফলে উনি বুঝতে পারেন যে তামাক গাছে যে রোগ হয় এইটা ব্যাকটেরিয়া থেকেও ক্ষুদ্র। এটা কিসের থেকেও ক্ষুদ্র? ব্যাকটেরিয়া থেকেও ক্ষুদ্র। দিমিত্রি আইভানস্কি কিন্তু ভাইরাসকে শনাক্ত করতে পারে নাই, কিন্তু উনি সর্বপ্রথম পৃথিবীর সামনে শিওর হন যে ভাইরাস বলে কিছু একটা আছে। ঠিক আছে, অ্যাডলফ মেয়ার কিন্তু বলছিল যে কিছু আছে, বাট উনি এটা মানে হাতে কলমে প্রমাণ করে দিয়ে যাইতে পারে নাই। আইভানস্কি হচ্ছে সর্বপ্রথম প্রমাণ করে দিয়ে যায়। তাহলে আমরা এখানে ফার্স্টে এডওয়ার্ড জেনারের নাম পড়লাম। আচ্ছা, আমি লাস্টে সবগুলো একসাথে লিখে দিব। তারপরে আমরা বললাম দিমিত্রি আইভানস্কি, যাকে বলা হয় ভাইরাসের আবিষ্কারক। কাকে ভাইরাসের আবিষ্কারক বলে? আইভানস্কিকে। ঠিক আছে, এরপরে হচ্ছে বিজ্ঞানী ওয়াল্টার রিড সর্বপ্রথম মানব দেহের পিত জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন। পিত জ্বর মানে হচ্ছে, পিত মানে হলুদ, এই জ্বরে হচ্ছে শরীর হলুদ হয়ে যেত, এই জ্বরে হচ্ছে কি হইতো, শরীর হলুদ হয়ে যেত। সো এই জ্বরটা আবিষ্কার করেন বিজ্ঞানী ওয়াল্টার রিড। ঠিক আছে, আচ্ছা, এরপরে সর্বপ্রথম ভাইরাস আবিষ্কার করেন বিজ্ঞানী স্ট্যানলি। উনি ওই যে তামাক গাছে যে রোগ হয়, ওই রোগ আক্রান্ত তামাক গাছ নিছে, কতটুকু নিছে? 1 টন, মানে 1000 কেজি। ওই 1000 কেজিকে গোলায় 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 পিষতে 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 শেষে গিয়ে তিনি 1 চামচ 1 চামচ পরিমাণ হচ্ছে ভাইরাস ওইখান থেকে আলাদা করেন। 1 চামচ পরিমাণ ভাইরাস হচ্ছে উনি ওইখান থেকে আলাদা করেন। তাই স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক, মানে ভাইরাস নিয়ে পড়ালেখাকে বলে ভাইরোলজি, আর এই ভাইরোলজির জনক হচ্ছে স্ট্যানলি। স্ট্যানলিকে কি বলে? স্ট্যানলিকে বলে হচ্ছে ভাইরোলজির জনক। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে হচ্ছে আরো অনেক বিজ্ঞানের কথা দেওয়া আছে, যেমন এই যে পিরি এবং বাউডেন বলেন যে ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড প্রোটিন দিয়ে গঠিত। শেফারম্যান বলেন হচ্ছে যে নীলাভ সবুজ শৈবাল সায়ানোফাজ ব্যাকটেরিয়া ভাইরাস আবিষ্কার করেন। হ্যাঁ, তো এরপর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই যে বিজ্ঞানী গেল, কোথায় গেল? বিজ্ঞানী গেল হচ্ছে এইচআইভি ভাইরাস আবিষ্কার করে, পরীক্ষায় আসে যে এইচআইভি ভাইরাস আবিষ্কার করেন কে? বিজ্ঞানী গেল। হ্যাঁ, তারপরে আরেকটা আছে বিজ্ঞানী হার্বে যে অল্টার, যে অল্টার হেরে যাবে, উনি হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করে। হেপাটাইটিস সি আমাদের আছে এই চ্যাপ্টারে, আমরা পড়বো হেপাটাইটিস সি। ঠিক আছে, হার্বে যে অল্টার কি করে? হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করে। হার্বে যে অল্টার কি করে? হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এখানে কোন কোন বিজ্ঞানীর নাম পড়লাম? নোট, ফার্স্টে হচ্ছে এডওয়ার্ড জেনার, এভাবে লিখবা, জেনার লিখে কি করছো এটা লিখবা। তারপরে হচ্ছে আইভানস্কি, ভাইরাসের আবিষ্কারক বলা হয়। তারপরে হচ্ছে তোমার ওয়াল্টার রিড, তারপরে হচ্ছে তোমার স্ট্যানলি, তারপরে হচ্ছে তোমার বিজ্ঞানী গেল, আর লাস্টে হচ্ছে বিজ্ঞানী হার্বে যে অল্টার। তাইলে এডওয়ার্ড জেনার হচ্ছে বসন্ত রোগের কথা উল্লেখ করেন, আইভানস্কি হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস আবিষ্কার করেন, রিড হচ্ছে ওয়াল্টার রিড হচ্ছে পিত জ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন, স্ট্যানলি হচ্ছে সর্বপ্রথম ভাইরাসকে আলাদা করেন, তাকে ভাইরোলজির জনক বলা হয়। গেল হচ্ছে কি করে? এইচআইভি ভাইরাস আবিষ্কার করে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস পড়বো আমরা সামনে। হার্বেজে অল্টার হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করে। হেপাটাইটিস ভাইরাস হচ্ছে আমাদের যকৃত আক্রমণ করে, এটা নিয়েও আমাদের আছে পড়া, এই চ্যাপ্টারে আছে। হ্যাঁ, সো এই কয়জন বিজ্ঞানীর নাম আমরা লিখছি, লিখে পাশে ওনাদের যে মেইন কথাগুলা ওগুলো আমরা লিখবো। ঠিক আছে গাইস, নোট আমি লিখে দিচ্ছি কি কি যাবে নোটের মধ্যে। ভাইয়া বাকি বিজ্ঞানীদের নাম কি আসে না? খুব রেয়ার, মানে এই কয়জনের নামই বেশি আসে, 6 জনের নামই বেশি আসে, বা এগুলা খুবই র্যান্ডম। ঠিক আছে, আমরা এই কয়টা পড়লেই হবে। এবার ভাইরাস, আমি বলতেছি বারবার যে ভাইরাস অনেক ক্ষুদ্র,
অনেক ক্ষুদ্র, তাই না? ভাইরাসের আকৃতি শুরু হয় 8 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার। ঠিক আছে, ভাইরাসের আকৃতি হচ্ছে কতটুকু? 8 থেকে 300 ন্যানোমিটার। তোমরা জানো 1 ন্যানোমিটার মানে কত? 10⁻৯ মিটার, মানে কত ক্ষুদ্র, বুঝতে পারতেছো? বর্তমানে রিসেন্টলি কিছু বড় বড় ভাইরাস আবিষ্কার করা হয়েছে, যেমন মামা ভাইরাস, মামি ভাইরাস। ঠিক আছে, এদের আকৃতি 700 ন্যানোমিটার পর্যন্ত যাইতে পারে, মানে নর্মাল যে ভাইরাসের আকৃতি এর থেকে দ্বিগুণ হইতে পারে মামা ভাইরাস, মামি ভাইরাস। কিন্তু সাধারণত নর্মাল যেসব ভাইরাস, এদের আকৃতি হয় 8 থেকে 300 ন্যানোমিটার। এখন আমি তোমাদেরকে 4টা জিনিস লিখে দিব, এগুলা তোমাদের নোটের মধ্যে লিখতে হবে, তোমরা আমার সাথে লিখবা। সবচেয়ে ক্ষুদ্র উদ্ভিদ ভাইরাস, সবচেয়ে ক্ষুদ্র উদ্ভিদ ভাইরাস। ঠিক আছে, লেখো সবচেয়ে ক্ষুদ্র উদ্ভিদ ভাইরাস, স্যাটেলাইট টোবাকো ভাইরাস। সবচেয়ে ক্ষুদ্র উদ্ভিদ ভাইরাসের নাম হচ্ছে স্যাটেলাইট টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো মোজাইক ভাইরাস। আচ্ছা, এটা বইয়ে নাই এগুলা, হ্যাঁ। সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাস, সাইট্রাস ক্রিস্টেজা ভাইরাস। ঠিক আছে, তারপরে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী ভাইরাস, গবাদি পশুর ফুট ও মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। গবাদি পশুর ফুট ও মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। ঠিক আছে, আর লাস্ট হচ্ছে সবচেয়ে বড় প্রাণী ভাইরাস, ভিরিওলা ভাইরাস। বিরিওলা না, ভিরিওলা, হ্যাঁ। ভিরিওলা বললে শুনে খালি বিরিওলা। ভিরিওলা ভাইরাস বা ভেরিওলা ভাইরাস, যা ইচ্ছা উচ্চারণ করো। সবচেয়ে ক্ষুদ্র উদ্ভিদ ভাইরাস, স্যাটেলাইট টোবাকো মোজাইক ভাইরাস। সবচেয়ে বড় উদ্ভিদ ভাইরাস, সাইট্রাস ট্রিস্টেজা ভাইরাস। সবচেয়ে ক্ষুদ্র প্রাণী ভাইরাস, গবাদি পশুর ফুট ও মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস। সবচেয়ে বড় প্রাণী ভাইরাস, ভিরিওলা ভাইরাস। ঠিক আছে, সেটা একটু মনে রাখতে হবে। লিখে ফেলি আমরা। এইবার আমি তোমাদেরকে বলতেছিলাম, আচ্ছা এটা কোথায় থাকে? এরা সব জায়গায় থাকে। দুনিয়ার এমন কোন জায়গা নেই যেখানে ভাইরাস থাকে না। ঠিক আছে, সমুদ্রের 1 চামচ পানিতে, সমুদ্রের 1 চামচ পানিতে 1 মিলিয়নের বেশি ভাইরাস থাকে, 10 লাখের বেশি, মানে অনেক। তো সব ভাইরাস আবার আমাদের ক্ষতি করতে পারে না, কেন পায় না এটা নিয়েও পড়বো, এই যে আজকে পড়া আছে। নামাজের বিরতিও দেওয়া হবে, 40-এ দিব নামাজের বিরতি, হ্যাঁ। আচ্ছা, এর লিখছি, আমি কোশ্চেনও নিব। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে বলতেছিলাম যে ভাইরাসের যখন জীব দেহের বাইরে থাকে তখন ওরা কি জড় বস্তুর মতো কাজ করে, আবার যখন জীব দেহের ভেতরে চলে আসে তখন জীবের মতো কাজ করে। সো ভাইরাস একটা বস্তু। সো ভাইরাসের মধ্যে ওই জড় বস্তুরও বৈশিষ্ট্য আছে, জীবিত বস্তুরও বৈশিষ্ট্য আছে। সো আমরা এখন একটু এটা পড়বো যে ভাইরাসের জড় কি কি বৈশিষ্ট্য আছে, মানে জড় বস্তুর কি কি বৈশিষ্ট্য ভাইরাসের সাথে আছে। যেমন ভাইরাস হচ্ছে অকোষীয়, মানে ভাইরাসের মধ্যে কোনো কোষ নাই। যেহেতু কোষ নাই, সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, এগুলার তো কোনো প্রশ্নই আসে না, কোষই তো নাই। কি নাই? কোষই তো নাই, তাই না? সো যেহেতু কোষ নাই, সো সেহেতু হচ্ছে, দাঁড়াও একটু, যেহেতু কোষ নাই, সো সেহেতু হচ্ছে কি এগুলা তো বিলাসিতা, সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, এগুলো তো বিলাসিতা। এদের আবার কোনো এনজাইমও নাই, কিছু এক্সেপশন আছে। সাধারণত ভাইরাসের দেহে কোনো এনজাইম থাকে না, তোমরা জানো, তোমরা কোষ রসায়ন পড়ে আসছো। এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন যা আমাদের দেহে বিভিন্ন বিক্রিয়ার গতিকে কি করে, ত্বরান্বিত করে। সেটা কোনো এনজাইমও নাই, কিছু এক্সেপশন আছে।
আমি একটু লিখে দিচ্ছি, লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরামিনিডেজ নামক এনজাইম থাকে। নিউরামিনিডেজ। এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইম থাকে। বুঝছো? এগুলো এক্সেপশন। যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরামিনিডেজ, নরমালি ভাইরাসের দিয়ে কোনো এনজাইম থাকে না, এগুলো এক্সেপশন। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে নিউরামিনিডেজ নামক এনজাইম থাকে। এইচআইভি ভাইরাসে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক এনজাইম থাকে। নোটে যাবে এগুলা, হ্যাঁ? আচ্ছা, তারপরে ভাইরাস হচ্ছে স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, মানে ভাইরাস নিজে নিজে প্রজনন করতে পারে না, জীবদের সাহায্য লাগে, ওটাও পড়বো আমরা। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য নয়, স্বাভাবিক, ব্যাকটেরিয়ার থেকেও ভাইরাস অনেক ক্ষুদ্র, সো ব্যাকটেরিয়া যেগুলাতে ব্যাকটেরিয়া ফিল্টার হয় ওইটা দিয়ে ভাইরাস ফিল্টার হয় না। এরপরে ভাইরাসকে ক্যালাসিত করা যায়, ওই যে ক্যালাস সৃষ্টি করা যায়, কেমিস্ট্রিতে পড়ছো। সেন্ট্রিফিউজ করা যায়, সেন্ট্রিফিউজ মানে হচ্ছে ওই যে তলানি, তলানির যে সৃষ্টি হয়, ওই যে অদক্ষিপ্ত পড়ছো না, অদক্ষেপণ। পানি ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে হচ্ছে সাসপেনশন তৈরি করা যায়, তলানিকরণ করা যায়। মানে এগুলা সবই হচ্ছে নরমালি আমরা কেমিস্ট্রিতে পড়ছি, এগুলা রাসায়নিক বস্তুর বৈশিষ্ট্য, এগুলা ভাইরাসেরও আছে, ভাইরাসকেও এগুলা করা যায়। সেন্ট্রিফিউজ করা যায়, ক্যালাসিত করা যায়, ব্যাপন করা যায়, সাসপেনশন তৈরি করা যায়, তলনীকরণ করা যায়, ঠিক আছে? ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি নেই, অর্থাৎ ভাইরাসের যেই সাইজ সারা জীবন একই সাইজ থাকে, ঠিক আছে? তারপরে ভাইরাসের মধ্যে কোনো অ্যান্টিবায়োটিক ক্রিয়া নেই, স্বাভাবিক, অ্যান্টিবায়োটিক কাজ করে কার এগেনস্টে? ব্যাকটেরিয়ার এগেনস্টে, এটা তো ভাইরাস, অ্যান্টিবায়োটিক এখানে কাজ করে না। সো মাঝে মাঝে পরীক্ষাতে ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য লিখে আসতে পারে। সো যদি আসে তাহলে এখান থেকে 2 3 4 5টা, যদি 2 মার্কে আসে 4টা লিখে দিবা যে ভাইরাস অকোষীয়, স্বাধীনভাবে প্রজননক্ষম নয়, ভাইরাসকে ক্যালাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, ভাইরাসের কোনো দৈহিক বৃদ্ধি নেই, ভাইরাসের কোনো কি নেই? দৈহিক বৃদ্ধি নেই, ঠিক আছে? আচ্ছা, সো এরপরে আসো ভাইরাসের এবার জীবীয় বৈশিষ্ট্য, যে কি জীবের মতো ভাইরাসের কি কি বৈশিষ্ট্য আছে। যেমন ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে, বংশ বৃদ্ধি বলে নাই, সংখ্যা বৃদ্ধি বলছে, হ্যাঁ? তারপরে হচ্ছে যে নতুন ভাইরাসের সৃষ্টি হয়, এটা মূল ভাইরাসের মতোই হয়, মানে মাতৃ ভাইরাসের মতোই হয়, একটা ভাইরাস তার মতো নতুন নতুন ভাইরাসের সৃষ্টি করতে পারে। ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে, এই যে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকে, তাই না? নিউক্লিক অ্যাসিড 2 ধরনের আমরা জানি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, রাইবোনিউক্লিক অ্যাসিড, সেই দুইটার মধ্যে যে কোনো একটা থাকে ভাইরাসের দেহে সাধারণত। ভাইরাস বাধ্যতামূলক পরজীবী, এটা ফার্স্টেই বুঝাইছি ভাইয়া। ভাইরাসের মধ্যে মিউটেশন হইতে পারে, প্রকরণ তৈরি হইতে পারে। মিউটেশন মানে হচ্ছে ভাইরাস নিজের নিউক্লিক অ্যাসিডের কোড চেঞ্জ করতে পারে, ওই যে ডিএনএ আরএনএ ভিতরে যে কোড থাকে ওগুলা চেঞ্জ করতে পারে। করোনা ভাইরাস ওই যে শুনছো না যে বারবার নিজের জেনেটিক কোড চেঞ্জ করতেছে, করোনা ভাইরাস মনে হয় 278 বার নিজের জেনেটিক কোড চেঞ্জ করছে, ঠিক আছে? মানে অনেকবার চেঞ্জ করছে, সো এটাই মিউটেশন। প্রকরণ সৃষ্টি করতে পারে, মানে ভাইরাস নিজের মধ্যে ওই যে জেনেটিক কোড চেঞ্জ করে নিজের বিভিন্ন ধরনের তৈরি করতে পারে, নিজেকে বিভিন্ন টাইপে ক্রিয়েট করতে পারে, ভ্যারিয়েশন আনতে পারে নিজের মধ্যে। তারপরে আবার এদের মধ্যে অ্যান্টিজেনের গুণাবলী আছে, অ্যান্টিজেনের গুণাবলী কি বুঝাবো একটু পরে। জিনগত পুনর্বিন্যাস করতে পারে, জিনগত পুনর্বিন্যাস মানে ধরো এই হচ্ছে ভাইরাসের আরএনএ, হ্যাঁ? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, অ্যাডিনিন এইভাবে আছে। ধরো ভাইরাস নিজের জেনেটিক কোড চেঞ্জ করতে পারে, মনে করো এই ভাইরাসই কিছুক্ষণ পরে দেখা যাবে এরকম গুয়ানিন, অ্যাডিনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন, বুঝতে পারছো? সো এইভাবে কি করতে পারে, ও নিজের পুনর্বিন্যাস করতে পারে। ভাই এখানে পুনর্বিন্যাস করলে সমস্যা কি? সমস্যা হচ্ছে আমরা যখন কোনো ঔষধ খাই, তোমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছো যে ওই ঔষধগুলা করে কি, প্রোটিন তৈরিকে ব্যাহত করে। এখন প্রোটিন তৈরি করার জন্য হচ্ছে ফিক্সড জেনেটিক কোড থাকতে হয়। এখন ফিক্সড জেনেটিক কোড যদি না থাকে তাহলে কি প্রোটিন তৈরি করতে পারবে? পারবে না। সো এই কারণেই হচ্ছে এটা সমস্যা, এই কারণেই ভাইরাসের এগেইনস্টে কিন্তু এখন আমরা কোনো ঔষধ বের করতে পারিনি।
আচ্ছা, এরপরে ভাইরাসের অভিযোজন ক্ষমতা আছে, মানে ভাইরাস নিজের কে অভিযোজন করতে পারে, যে কোনো পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে, জেনেটিক রিকম্বিনেশন করতে পারে। তো রিকম্বিনেশনেরই মানে এইটারই ইংলিশ হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন, জিনগত পুনর্বিন্যাস করতে দেখা যায়। সো ভাইরাস কি করতে পারে? সংখ্যা বৃদ্ধি করতে পারে, মূল ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে। ভাইরাসের মধ্যে ডিএনএ আরএনএ আছে, যেটা হচ্ছে একটা জীবের বৈশিষ্ট্য। ভাইরাস বাধ্যতামূলক পরজীবী, মানে অন্য জীবের সাহায্য ছাড়া বাঁচতে পারে না। মিউটেশন ঘটে, এগুলো সব হচ্ছে কাদের বৈশিষ্ট্য? জীবের বৈশিষ্ট্য। তো এইটাও খুব রেয়ার পরীক্ষায় আসতে পারে 2 মার্কে, যে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য কোনগুলো, বা ভাইরাস জীব ও জ্বরের মধ্যে 2 মার্কে যদি আসে ভাইরাস জীব ও জ্বরের মধ্যবর্তী কেন ব্যাখ্যা করো, তখন তোমাকে ভাইরাসের 2টা জড় বৈশিষ্ট্য লিখতে হবে, 2টা জীবীয় বৈশিষ্ট্য লিখতে হবে। এরপরে বলবা যে দেখ, এই ফলে দেখা যাচ্ছে যে ভাইরাসের মধ্যে জড় এবং জীবীয় 2 ধরনের বৈশিষ্ট্যই আছে, তাই ভাইরাস জীব ও জ্বরের মধ্যবর্তী বস্তু। বুঝতে পারছি? বুঝতে পারছি। তো এইবার এবার বলো, কার কোনো প্রশ্ন আছে গাইস? যে ভাইরাস হচ্ছে, আমি কমেন্ট অন করে দিছি, ভাইরাস জীব ও জ্বরের মধ্যবর্তী কেন, ব্যাখ্যা করো গাইস। কার কোনো প্রশ্ন? এটাও কি নোট করবা? না, এটা নোট করা লাগবে না, এটা একটু বইয়ের মধ্যে দাগায় রাখো, আমি বলবো কোন যেগুলো নোট করা লাগবে। তাবাসসুম আপু, দিব দিব নামাজে ব্রেক দিব, দাঁড়াও, রুকো যারা, সাবার কারো। আরে আল্লাহ, তোমরা বাচ্চা পোলাপানের মতো যদি এক কমেন্ট বারবার করা হবে। আগের স্লাইডটা, এই যে জড় রাসায়নিক বৈশিষ্ট্য। জীব ও জড়ের বৈশিষ্ট্য খুব রেয়ার, বুঝছো? যেহেতু অকোষীয়, তাহলে সংখ্যা বৃদ্ধি করে কিভাবে? ইলমা বলবো, ওইটা জানতে পারবো, আমাদের আছে, পড়ার মধ্যেই আছে, একটু ওয়েট করো। জীব ও জড়ের বৈশিষ্ট্য না, এগুলা নোট করা লাগবে না, এগুলা লিখে রাখো জাস্ট। আমি যা যা বলছি তার থেকে বেশি লিখলে কোনো সমস্যা হবে না আপু, তুমি যদি লিখতে পারো আলহামদুলিল্লাহ। নোটে আমার কোনো কিছু কথা থাকলে সমস্যা, কোনো সমস্যা নাই। না, অবশ্যই তোমার কথা তো থাকবেই। কোনগুলা বেশি প্রয়োজন আমি তো বলতেছি প্রত্যেকটা স্লাইডের সাথে, যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কম ইম্পর্টেন্ট। আচ্ছা গাইস, তাহলে আমরা এখন একটু নামাজের বিরতি দিচ্ছি, তারপরে আমরা ভাইরাসের আরো অনেক কিছু পড়বো। হ্যাঁ, আচ্ছা, নামাজের বিরতির আগে একটু একটা কোশ্চেন আছে, দেখি, বলো ভাইরোলজির জনক কে? বলো, এটা পড়াইছি যেহেতু এটা সাথেরই কোশ্চেন, একটু কোশ্চেন গুলা দেখে নেই, এরপরে পোল দিব পরে পোল দিব, এসে পোল দিব। বলো ভাইরোলজির জনক কে? পড়াইছি, লিখেও দিছিলাম। ভাইরোলজির জনক হচ্ছে স্ট্যানলি। বায়োলজির জনক হচ্ছে কে? স্ট্যানলি, তাই না? দেখি আরেকটা কোশ্চেন দেখি, কোনটিকে জীব ও জড়ের সেতু বন্ধন বলা হয়? বলো, ভাইরাস, ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, কোনটিকে জীব ও জড়ের সেতু বন্ধন বলা হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, ইস্ট নাকি ছত্রাক? কোনটিকে জীব ও জড়ের সেতু বন্ধন বলে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ইস্ট নাকি ছত্রাক? ভাইরাস, তাই না? আমরা জানি। ওকে, তো তাইলে এবার হচ্ছে ব্রেক দিচ্ছি। ক্লাস শুরু এক্সাক্ট 6টায়, হ্যাঁ। ডেঙ্গু না, ডেঙ্গু ভাইরাস জনিত রোগ, ডেঙ্গু আছে আমাদের পড়ার মধ্যে আছে। আচ্ছা, নামাজ পড়ে আসো সবাই, আমি নামাজ পড়ে আসি।
আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আমরা আবার। আসসালামু আলাইকুম। আল্লাহ। চলো আমরা আবার ক্লাস শুরু করে দেই। আচ্ছা, আমি কমেন্ট অফ করে দিচ্ছি, হ্যাঁ, পরে ভাই আবার কোশ্চেন নিব। আচ্ছা, একটা জিনিস মাথায় আসছে, একটু পরে বলছি, হ্যাঁ। তো চলো আমরা এবার দেখি ভাইরাসের গঠন। ঠিক আছে, তো ভাইরাসের গঠন ভাইয়া তোমাদেরকে একেবারে চিত্র দিয়েই দেখাই। তো নর্মালি এই হচ্ছে একটা ভাইরাস, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো আমরা যদি একটু সহজভাবে ভাইরাসের গঠন বুঝি, তাহলে ভাইরাস হচ্ছে বেসিক্যালি দেখতে এরকম। এই যে বাহিরে একটা আবরণ থাকে, আর ভিতরে ডিএনএ অথবা আরএনএ যে কোনো কিছুই থাকতে পারে পেঁচানো অবস্থায়। ঠিক আছে, ভিতরে হচ্ছে ডিএনএ অথবা আরএনএ যে কোনো কিছু থাকতে পারে। তাহলে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে ভাইরাসের বাহিরের যে আবরণটা, এটা হচ্ছে প্রোটিন দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? প্রোটিন। আর ভাইরাসের ভেতরের যে, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড হিসেবে কে থাকে? ডিএনএ থাকতে পারে অথবা আরএনএ থাকতে পারে। ঠিক আছে, সো ভাইরাসের হচ্ছে দুইটা জিনিস থাকে। ভাইরাসের দেহে হচ্ছে জাস্ট সাধারণত ভাইরাস দুইটা জিনিস দ্বারা গঠিত, বাহিরে প্রোটিন আবরণ এবং ভেতরে হচ্ছে কি, ভেতরে হচ্ছে ডিএনএ অথবা আরএনএ, নিউক্লিক অ্যাসিড। বাহিরে প্রোটিন আবরণ, ভেতরে হচ্ছে কি ডিএনএ অথবা আরএনএ, নিউক্লিক অ্যাসিড। খুবই ইজি জিনিস। এখন কিছু কিছু ভাইরাস, আচ্ছা ওইটাতে যাচ্ছি। সো এই যে ডিএনএ বা আরএনএ একটা তো ভিতরে থাকলো পেঁচানো অবস্থা, ওইটা নিয়ে নেই। এই যে প্রোটিন আবরণ, এটাকে আমরা ক্যাপসিড বলি। এটাকে আমরা কি বলি? ক্যাপসিড। ঠিক আছে, প্রোটিন আবরণকে আমরা কি বলি? ক্যাপসিড বলি, হ্যাঁ। এই যে প্রোটিন আবরণটা বা ক্যাপসিড, এইটা আবার হাজার হাজার ছোট ছোট প্রোটিন দ্বারা তৈরি। এই আবরণটা আসলে বেসিক্যালি এরকম হয়, বুঝছো? এরকম হয়, বুঝছো? এইভাবে একটা গোল আবরণের সৃষ্টি হয়। আমরা ইজিলি বোঝানোর জন্য কি করছি, একটা নর্মাল ইয়ে করে দিছি। সো ক্যাপসিডটা আবার অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন দ্বারা গঠিত। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন দ্বারা এই একটা বড় আবরণ সৃষ্টি করে, এই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিনকে বলে ক্যাপসোমিয়ার। প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিনকে কি বলে? ক্যাপসোমিয়ার। প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিনকে কি বলে? ক্যাপসোমিয়ার। ঠিক আছে, তাহলে আমি আবার একটু বলি, একেবারে ইজি জিনিস, ভাইরাসের গঠন খুবই ইজি। ভিতরে হচ্ছে ডিএনএ বা আরএনএ, নিউক্লিক অ্যাসিড। বাহিরে থাকে কি প্রোটিন আবরণ, যেটাকে আমরা ক্যাপসিড বলি, হ্যাঁ। এই ক্যাপসিডটা হচ্ছে কি ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিন দ্বারা গঠিত, যাদেরকে বলা হয় ক্যাপসোমিয়ার। এখন কিছু কিছু ভাইরাসের বাইরে, আবার বলছি, কিছু কিছু ভাইরাসের বাহিরে আরেকটা মোটা আবরণের সৃষ্টি হয়। কিছু কিছু ভাইরাসের দেহের বাহিরে আরেকটা মোটা আবরণের সৃষ্টি হয়। ঠিক আছে, কিছু কিছু ভাইরাসের দেহের বাহিরে আরেকটা মোটা আবরণের সৃষ্টি হয়, যেটা গঠিত হয় হচ্ছে লিপিড দিয়ে। এটা কি দিয়ে গঠিত হয়? লিপিড দিয়ে। সো যে সমস্ত ভাইরাসের দেহের বাহিরে এরকম মোটা লিপিডের আবরণের সৃষ্টি হয়, এটা বেশিরভাগ ক্ষেত্রে লিপিড দিয়ে সৃষ্টি হয়, কিছু কিছু ক্ষেত্রে কার্বোহাইড্রেট বা প্রোটিন দিয়েও হইতে পারে। সো যেসব ভাইরাসের দেহের বাহিরে লিপিডের আবরণ থাকে, এই ধরনের ভাইরাসকে বলে লিপোভাইরাস। এ ধরনের ভাইরাসকে বলে লিপোভাইরাস।
এ ধরনের ভাইরাসকে কি বলে? এই ধরনের ভাইরাসকে বলে লিপো ভাইরাস। ঠিক আছে? আচ্ছা, সো তাইলে লিপিড, তাহলে আমি আবার একটু লাস্ট বলি। সো এই যে আমরা যদি এই ছবিটার দিকে তাকাই, এই যে ভেতরে এই যে এগুলা যে দেখতেছো, এই পুরাটাই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এই পেঁচানো এই পুরাটাই হচ্ছে কি? নিউক্লিক অ্যাসিড। পেঁচানো এই পুরাটাই হচ্ছে কি? নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, তো এই যে যে সবুজ অংশটা দেখতেছো, সবুজ, এটাই হচ্ছে প্রোটিন। এটাই হচ্ছে কি? প্রোটিন। এই প্রোটিনের বাহিরে তুমি, এই প্রোটিনের বাহিরে এই যে, আমি যদি একটু বড় করে দেখাই, এটা তো ডিএনএ বা আরএনএ হোয়াট এভার, এটা হচ্ছে প্রোটিন সবুজ কালারের। এটা এই যে দেখো, এর বাইরে লিপিডের আবরণ পড়ছে। আমি বলতে পারো ভাই এগুলা কি? এগুলো হচ্ছে স্পাইক। স্পাইক কি আমরা নেক্সট ক্লাসে পড়বো। এই যে এইটা হচ্ছে লিপিডের আবরণ। এটা হচ্ছে কিসের আবরণ? এই যে এই অংশটা হচ্ছে লিপিড। এটা হচ্ছে ডিএনএ, এটা হচ্ছে প্রোটিন, আর এটা হচ্ছে লিপিড। বুঝতে পারছি? এটা হচ্ছে কি? লিপিড। ঠিক আছে? আচ্ছা, আমি জাস্ট ছোট্ট করে হচ্ছে একটু নোটের মধ্যে এটা একটু এঁকে রাখি। আমরা জাস্ট ছোট করে হচ্ছে নোটের মধ্যে এটা একটু এঁকে রাখি। নোট। আর যারা এঁকে ফেলছি, ভেরি গুড, এটা আমাদের নোটে যাবে। হুম। আচ্ছা, তো রাখতে থাকো। এরপরে আসি, আমরা চলে যাব হচ্ছে ভাইরাসের প্রকারভেদে। সো বিভিন্ন জিনিসপত্রের উপর ভিত্তি করে ভাইরাসের বিভিন্ন টাইপ আছে। যেমন আকারের উপর ভিত্তি করে ভাইরাসের কিছু প্রকারভেদ আছে। আকৃতি কেমন দেখতে, গোলাকার, দণ্ডাকার, ডিম্বাকার, কেমন দেখতে, এর উপর ভিত্তি করে ভাইরাসের কিছু প্রকারভেদ আছে। তারপরে আছে হচ্ছে ভাইরাসের দেহে কি ধরনের নিউক্লিক অ্যাসিড আছে, ডিএনএ আছে নাকি আরএনএ আছে, এর উপর ভিত্তি করে ভাইরাসের কিছু প্রকারভেদ, দুই প্রকার, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। তারপরে হচ্ছে ভাইরাস কাকে আক্রমণ করে, মানুষকে, উদ্ভিদকে, ব্যাকটেরিয়াকে, সায়ানো ব্যাকটেরিয়াকে, কাকে আক্রমণ করে, এর উপর ভিত্তি করে আবার ভাইরাসের কিছু প্রকারভেদ আছে। হ্যাঁ, সো এই যে ভাইরাসের প্রকারভেদটা, এটা আমরা এখন পড়বো। এইটা হচ্ছে পরীক্ষাতে নট 3 স্টার, নট 7 স্টার, 100%। পরীক্ষাতে এখান থেকে 100% প্রশ্ন আসবে, 100%, নাথিং ইন বিটুইন। বুঝতে পারছি? পরীক্ষাতে এখান থেকে 100% প্রশ্ন আসবে। আমি আবার বলতেছি, নাথিং ইন বিটুইন, মনে রেখো। চলো, সো এই হচ্ছে ভাইরাসের আবরণ। ও আচ্ছা, লেখাও ছিল, এই যে দেখো, এই যে ডিএনএ থাকতে পারে, আরএনএ থাকতে পারে, নিউক্লিক অ্যাসিড, ক্যাপসিড, ক্যাপসোমিয়ান দ্বারা গঠিত, এগুলো সব ভাই পড়াইছি। এই হচ্ছে নর্মাল গঠন। ওকে, সো এইবার আসো আকৃতি অনুযায়ী, বিভিন্ন আকৃতি অনুযায়ী ভাইরাসের বিভিন্ন প্রকারভেদ আছে। যেমন ফার্স্টে হচ্ছে দণ্ডাকার ভাইরাস। দণ্ডাকার ভাইরাসকে তোমরা, অনেকগুলা দণ্ডাকার ভাইরাস আছে, আমি মনে রাখতাম কিভাবে, এখানে হচ্ছে শীটে কিভাবে লেখা আছে ওইটা আছে। আমি কিভাবে মনে রাখতাম আমি ওইটাও বলে দিচ্ছি। তোমরা যদি যেইভাবে মন চায় তোমরা ওইভাবে মনে রাখতে পারো। হ্যাঁ, আমি মনে রাখতাম দণ্ডাকার ভাইরাসকে মনে রাখতাম এটিএম দিয়ে, এটিএম। আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, মামস ভাইরাস, আমি মনে রাখতাম হচ্ছে এটিএম দিয়ে। এ দিয়ে হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস, টি দিয়ে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, আর এম দিয়ে হচ্ছে মামস ভাইরাস। এখানেও মনে রাখতে পারো এই যে মামস আর মোজাইক, যেহেতু এ আর টি দুইটার মধ্যেই মোজাইক আছে, মানে আলফা আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, তাইলে তুমি ম দিয়েও শুধু মনে রাখতে পারো, আপ টু ইউ। তারপরে গোলাকার, গোলাকার ভাইরাস হচ্ছে হি প্লেজ ইন টিম ঢাকা, আমি মনে রাখতাম পিএইচডি তে তৌহিদ, তৌহিদ। ঠিক আছে? পি দিয়ে হচ্ছে পলিও, এইচ দিয়ে হচ্ছে এইচআইভি, ডি দিয়ে হচ্ছে ডেঙ্গু, টি দিয়ে হচ্ছে তোমার টিআইবি। টিআইবির পূর্ণরূপ হচ্ছে টিপুলা ইরিডিসেন্স ভাইরাস। টিআইবির পূর্ণরূপ হচ্ছে টিপুলা ইরিডিসেন্ট, বানান ভুল হইতে পারে, ভাইরাস।
বুঝছি? আমি এভাবে মনে রাখতাম, পি দিয়ে পলিও ভাইরাস, এইচ দিয়ে এইচআইভি ভাইরাস, ডি দিয়ে ডেঙ্গু ভাইরাস, আর তৌহিদের টি দিয়ে হচ্ছে টিআইভি বা টিপুলাই ডিসেন্স ভাইরাস। তারপরে আসো ঘনক্ষেত্রাকার বা বহুভুজাকার, এগুলা ঘনক্ষেত্রের মতো হয়, তোমরা ঘনক্ষেত্র চিনো, ওই যে আমরা ছোটবেলায় আঁকতাম, তোমরা 9-10 আঁকছো এই যেভাবে ঘনক্ষেত্র, 3D মডেল, তাই না? তো এই ঘনক্ষেত্রাকার দুইটা, ব্যাকসিনিয়া আর হচ্ছে হারপিস, আমি মনে রাখতাম হাবা দিয়ে, হাবা, ওই হাবা গোবা আছে না, ওই হাবা, হা দিয়ে হারপিস, বা দিয়ে ভ্যাকসিনিয়া। তো তোমরা ভ্যাকেশনে হাঁপানি দিয়ে মনে রাখতে পারো, আপ টু ইউ। হ্যাঁ, তারপরে আছে ব্যাঙাচি আকার, ব্যাঙাচির মতো দেখতে, T2, T4, T6, এগুলা হচ্ছে সব ব্যাকটেরিয়া ফাজ ভাইরাস, আমরা পড়বো নেক্সট ক্লাসে ব্যাকটেরিয়া ফাজ ভাইরাসের গঠন। হ্যাঁ, এগুলার গঠন আমরা নেক্সট ক্লাসে পড়বো। এরপরে আছে সিলিন্ড্রিক্যাল বা সূত্রাকার, সিলিন্ডার আকৃতি, মনে রাখতে পারো হচ্ছে ইবলিশ দিয়ে, আমিও ইবলিশ দিয়েই মনে রাখতাম। ই দিয়ে হচ্ছে ইবোলা, স দিয়ে হচ্ছে স্ট্রিক ভাইরাস বা মটরের স্ট্রিক ভাইরাস। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে ডিম্বাকার, ডিমের মতো, এটাকে আমি মনে রাখতাম, আমিও ইন্ডিয়া দিয়েই মনে রাখতাম, ইন দিয়ে ইনফ্লুয়েঞ্জা, ডিয়া দিয়ে হচ্ছে ডিম্বাকার। হ্যাঁ, সো এগুলা সব বইয়ে আছে, এখান থেকে কোশ্চেন আছে, যারা বেশত মেডিকেলে যাইতে চাও, তোমাদের নিজের নাম ভুলে যাও, এইগুলা ভুলা যাবে না, এই উদাহরণগুলা, এই জন্যই এগুলা সব নেমোনিক দেওয়া। আমি আরো কয়েকটা আকৃতি একটু লিখে দিচ্ছি, আমরা একটু নোটের মধ্যে লিখে রাখি। হ্যাঁ, যেমন বুলেট আকৃতির ভাইরাস, বুলেট আকৃতি, বুলেট আকৃতি, র্যাবডো ভাইরাস। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে প্লেট আকৃতি, প্লেটের মতো, নেক্রোসিস ভাইরাস, তামাকের নেক্রোসিস ভাইরাস। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে তোমার সূত্রাকার, সূত্রাকার মানে হচ্ছে সুতার মতো, সূত্রাকার ভাইরাসের উদাহরণ হচ্ছে লেটুস মোজাইক ভাইরাস, লেটুস পাতা আছে না, ওই লেটুস মোজাইক ভাইরাস। ঠিক আছে, এগুলাও খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সো এই পেজে যা লেখা আছে তার পাশে ভাইয়া হচ্ছে এমসিকিউ 100% লিখে দিচ্ছি। হুম, তাহলে একটু বলি, আমি একবার লাস্ট রিক্যাপ দেই। দণ্ডাকার ভাইরাস, এটিএম দিয়ে মনে রাখতে পারো, ম দিয়ে মনে রাখতে পারো, উদাহরণ হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, আলফা আলফা মোজাইক ভাইরাস, মামস ভাইরাস। গোলাকার ভাইরাস, এইচআইভি, পলিও, টিআইবি, ডেঙ্গু। ঘনক্ষেত্রাকার বহুভুজাকার হচ্ছে ভ্যাকসিনিয়া, হারপিস। ব্যাঙাচি আকার হচ্ছে T2, T4, T6। সিলিন্ড্রিক্যাল হচ্ছে ইবোলা, মটরের স্ট্রিক ভাইরাস। ডিম্বাকার হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। বুলেট আকৃতি হচ্ছে র্যাবডো ভাইরাস। প্লেট আকৃতি হচ্ছে নেক্রোসিস ভাইরাস। সূত্রাকার হচ্ছে লেটুস মোজাইক ভাইরাস। ঠিক আছে, সেইগুলো আমাদের 100% মনে রাখতে হবে। গাইজ আবার বলতেছি, এগুলো আমাদের, আমি এখন যদি ক্লাসে সময় থাকতো তাহলে আমি হচ্ছে এখনই মুখস্থ করাইতাম। যারা প্রি মেডিকেলে ভর্তি হবা, যারা অ্যাডমিশনে ভর্তি হবা, ওগুলো আমরা ক্লাসেই মুখস্থ করাই, কোনো বাসা টাসা নাই, ক্লাস। ঠিক আছে, সো একটু মনে রেখো, যেহেতু এখন সময় নেই, এই জন্য ভাই আমি এখনই মুখস্থ করাইতে পারছি না, বাট 100% লাগবে, আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো। তাই আমাকে নেক্সট ক্লাসে ফার্স্টই মনে করাই দিবা যে ভাইয়া আপনি বলছিলেন আকৃতি অনুযায়ী ভাইরাসের প্রকারভেদ জিজ্ঞেস করবেন। ওকে, এরপরে আসো হচ্ছে এই যে ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস, নিউক্লিক অ্যাসিডের ধরন অনুযায়ী, এইটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। সো ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস বুঝতেছো, যাদের দেহে ডিএনএ থাকে তারা ডিএনএ ভাইরাস, যাদের দেহে আরএনএ থাকে ওরা আরএনএ ভাইরাস। সো এখানে এটা পরীক্ষায় খুব আসে যে নিচের কোনটা ডিএনএ ভাইরাস, নিচের কোনটা আরএনএ ভাইরাস, নিচের কোনটা ব্যতিক্রম, নিচের কোনটা ডিএনএ ভাইরাস নয়, নিচের কোনটা আরএনএ ভাইরাস নয়। সো এই জন্য আমাদের করতে হয় কি, যে কোনো একটা মুখস্থ করতে হয়, হয় তুমি উপরেরটা মুখস্থ করো মানে ডিএনএ মুখস্থ করো, অথবা তুমি আরএনএ মুখস্থ করো। তো ডিএনএ ভাইরাস মুখস্থ করলে এর বাদে যা আছে সব হচ্ছে আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস মুখস্থ করলে এর বাদে যা আছে সব হচ্ছে ডিএনএ ভাইরাস। তো ডিএনএ ভাইরাস মনে রাখতে পারো, ভাই ভ্যাকেশনের টিটুর ভারী হাঁপানি হলো, তাই তাই টিআইবি,
ভ্যাকেশন দিয়ে ভ্যাকসিনিয়া, T2 দিয়ে T2, বাড়ি দিয়ে ভ্যারিওলা, হাঁপানি দিয়ে হারপিস। হ্যাঁ, আর যদি এই আরএনএ ভাইরাস মনে রাখতে পারো, এইচআইভি তামাক পেলে মেরে দেয়, এইচআইভি তামাক পেলে মেরে দেয়, এইচআইভি তামাক পেলে মেরে দেয়, এইচআইভি তামাক দিয়ে টিএমবি, পেলে দিয়ে পলিও, মেরে দিয়ে মামস, রে দিয়ে র্যাবিস, দেয় দিয়ে ডেঙ্গু। ঠিক আছে, আমি সবসময় হচ্ছে ডিএনএ ভাইরাস মুখস্থ রাখতাম, এটা আমার জন্য ইজি ছিল। তো তোমরা চাইলে ডিএনএও মুখস্থ রাখতে পারো, আরএনএও মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, ওকে। এরপরে আসো বহিস্থ আবরণী যুক্ত ভাইরাস। বহিস্থ আবরণী বলতে ওই যে আমি যে বাহিরে একটা লিপিডের আবরণ আঁকছিলাম না, তো কিছু কিছু ভাইরাস আছে যাদের দেহের বাইরে ওই লিপিডের আবরণটা পড়ে, এদেরকে বলে বহিস্থ আবরণী ভাইরাস। আর যাদের দেহে পড়ে না, বেশিরভাগেরই পড়ে না, ওদেরকে বলে বহিস্থ আবরণীহীন ভাইরাস। আমরা জাস্ট বহিস্থ আবরণী ভাইরাসটা মনে রাখবো, হারপিস, এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, করোনা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, হারপিস, এইচআইভি, এদের বাহিরে বহিস্থ আবরণের সৃষ্টি হয়, হারপিস, এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, করোনা, হারপিস, এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, করোনা, মনে। এরপরে আসো হচ্ছে কাকে আক্রমণ করে, যেমন উদ্ভিদকে আক্রমণ করলে উদ্ভিদ ভাইরাস, প্রাণীকে আক্রমণ করলে প্রাণী ভাইরাস, লাগবে না, ব্যাকটেরিয়াকে আক্রমণ করলে ব্যাকটেরিয়া ভাইরাস, সায়ানো ব্যাকটেরিয়াকে আক্রমণ করলে কাকে, সায়ানো ব্যাকটেরিয়াকে, এদেরকে বলা হচ্ছে সায়ানোফাজ ভাইরাস। সায়ানো ব্যাকটেরিয়ারা কিন্তু এক ধরনের শৈবাল, আমি জানি না তোমরা জানো নাকি। ঠিক আছে, উদাহরণ হচ্ছে LPP1, LPP2। হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়ে আসছি, তাই না? ফার্স্ট চ্যাপ্টার মানে বোটানির ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখছি কি হয়, প্রোটিন তৈরির জন্য ফার্স্টে কি হয়, ডিএনএ থেকে আরএনএ হয়, তাই না? এই আরএনএ থেকে মানে এমআরএনএ হয়, এই এমআরএনএ থেকে কি হয়, প্রোটিন হয়। সো পৃথিবীতে সব সময় ডিএনএ থেকে আরএনএ হয়, কখনোই আরএনএ থেকে ডিএনএ হয় না। কিন্তু একটা ভাইরাস আছে, এক্সেপশনাল ভাইরাস, সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস। এরা করে কি, আরএনএ থেকে ডিএনএ তৈরি করে। শুধুমাত্র পৃথিবীতে এই এইচআইভি ভাইরাসের মধ্যে এইটা হয়, আর সব জায়গাতে ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ কখনো ডিএনএ তৈরি করতে পারে না। শুধুমাত্র এইচআইভি তে আরএনএ হচ্ছে ডিএনএ তৈরি করতে পারে। এই ধরনের ভাইরাসকে বলে রেট্রো ভাইরাস। এই ধরনের ভাইরাসকে কি বলে, রেট্রো ভাইরাস। মনে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসছিল। নিচের কোনটি রেট্রো ভাইরাস, একটাই উদাহরণ এইচআইভি। এরপরে আসো অন্যান্য, যেমন ছত্রাককে আক্রমণ করলে বলে মাইক্রোফাজ, ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাস আজকে আগে বলতো, এখন আর বলে না, ফ্যাজি নাই। উদ্ভিদকে আক্রমণকারী ভাইরাসকে আগে বলতো ফাইটোফ্যাজি নাই, প্রাণীকে আক্রমণকারী ভাইরাসকে আগে বলতো জুফ্যাজি নাই, কিন্তু এখন এগুলাই বলে। ঠিক আছে, এগুলো মনে রাখতে পারো, নাও রাখতে পারো, কোনো প্যারা নেই, এগুলো মানে ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তো এই হচ্ছে বেসিক্যালি ভাইরাসের প্রকারভেদ। এই হচ্ছে কি ভাইরাসের প্রকারভেদ, খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো। এবার চলো আমরা পরের টপিকে যাই, কোশ্চেন নিব, পর নিব। ভাইরাসের পরজীবিতা। ভাইয়া ভাইরাসের পরজীবিতা কি? ভাইরাসের পরজীবিতা হচ্ছে ভাইরাস কাকে আক্রমণ করতে পারে। এখন আমাদের যখন প্রথম প্রথম করোনা আসে, বুঝছো, তো ঢাকা মেডিকেলে আমাদের যে বিল্ডিং এ ক্লাস হইতো, ওই বিল্ডিং এর 3 তলায় হচ্ছে করোনার করতো, এই যে মানে করোনার পরীক্ষা হইতো প্রথম দিকে, আরটিপিসিআর সব হচ্ছে ওই আমাদের 3 তলায় হইতো, ভাইরোলজি একটা ডিপার্টমেন্ট ছিল, ওই ডিপার্টমেন্টের মধ্যে হইতো। তা আমি ওই প্রথম প্রথম যখন করোনা হয়, আমি মাস্ক মুস্ক ছাড়াই হচ্ছে ঘুরে বেড়াইতাম, দোতলা দিয়ে 4 তলায় উঠতাম, 4 তলা থেকে নিচে নামতাম, উঠতাম, নামতাম, উঠতাম, নামতাম। আমার করোনা হয় নাই, আল্লাহর রহমতে। এখন ভাইয়া, আপনাকে কি করোনা আক্রমণ করে নাই? করছে। তোমাকে কি করোনা আক্রমণ করে নাই? করছে, সবাইরই করছে। কিন্তু তাইলে ভাইয়া আমাদের কেন করোনা হয় নাই? কারণ ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট। ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট। এখন ভাইয়া এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে
একটা ভাইরাস শুধুমাত্র একটা নির্দিষ্ট কোষকে আক্রমণ করতে পারে, যেমন করোনা ভাইরাস শুধুমাত্র আমাদের ফুসফুসের কোষকে আক্রমণ করতে পারে বা শ্বসনতন্ত্রের কোষকে আক্রমণ করতে পারে। যতক্ষণ পর্যন্ত ও আমার শ্বসনতন্ত্রে না যাইতে পারতেছে, শ্বাসের মাধ্যমে ভিতরে না প্রবেশ করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সে আমাকে আক্রমণ করতে পারবে না। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আমাদের গলা ট্রাকিয়ার কোষকে আক্রমণ করে। তোমার সারা দেহে যদি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস লেগেও থাকে কোনো লাভ নাই, যতক্ষণ পর্যন্ত না সে তোমার গলা পর্যন্ত যেতে পারছে। এইচআইভি ভাইরাস আমাদের রক্তের শ্বেত রক্তকণিকাকে আক্রমণ করে। তোমার সারা দেহে যদি এইচআইভি ভাইরাস লেগেও থাকে কোনো লাভ নেই, যদি কোনোভাবে একটা এইচআইভি ভাইরাস হচ্ছে রক্তে চলে যায় তখন সমস্যা। পোলিও ভাইরাস সেম, দেহের ভিতরে আক্রমণ করে, এই যে পেটের বিভিন্ন অঙ্গে আক্রমণ করে। যতক্ষণ পর্যন্ত ওইখানে না যেতে পারছে ততক্ষণ পর্যন্ত কোনো প্যারা নেই। এইটা কি বলে? ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট। এখন হয় কি, এই যে আমাদের যে কোষ, বুঝছো, এই কোষের বাহিরে হচ্ছে রিসেপ্টর সাইট থাকে। কি থাকে? রিসেপ্টর সাইট। এই রিসেপ্টর সাইটের সাথে গিয়ে ভাইরাসের প্রোটিন আবরণ যুক্ত হয়। তোমরা ব্যাকটেরিয়াতে পড়ছিল না? ওই যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তোমরা হচ্ছে, সরি ব্যাকটেরিয়া না, এনজাইমের ক্ষেত্রে তোমরা হচ্ছে ওই লক এন্ড কি, তালা চাবি মতবাদ পড়ছো না, যে প্রত্যেকটা তালার জন্য একটা নির্দিষ্ট চাবি। এনজাইম এভাবেই কাজ করে। ব্যাকটেরিয়া ভাইরাসও সেম। ভাইরাসের জন্য আমাদের কোষের বাহিরে রিসেপ্টর সাইট থাকে। এখন ভাইয়া ভাইরাসের জন্য রিসেপ্টর সাইট থাকে, এটা তো ভালো না। না, ভাইরাসের জন্য থাকে না, অন্য প্রোটিনের জন্য থাকে। কিন্তু ভাইরাসও হচ্ছে ওই রিসেপ্টর সাইটের সাথে যুক্ত হতে পারে। কথা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওই যে করোনা ভাইরাস তোমার সারা দেহে, তুমি করোনা ভাইরাসে গোসল করছো কোনো সমস্যা নেই, একটা করোনা ভাইরাস, বুঝতে পারছি। সো এইটাই হচ্ছে এই যে ভাইরাসের প্রোটিন আবরণটা তালা চাবি মতবাদ। এই মতবাদটাকে ইংলিশে বলা হচ্ছে লক এন্ড কি মতবাদ। লক এন্ড কি মতবাদ, যে প্রত্যেকটা তালার জন্য যেমন একটা নির্দিষ্ট চাবি, তেমনি প্রত্যেকটা ভাইরাসের জন্য একটা নির্দিষ্ট কোষ। ভাইরাস শুধুমাত্র ওই কোষকে আক্রমণ করতে পারে, বুঝছি। তো এইটা কি বলে হচ্ছে ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট। এটা মাঝে মাঝে পরীক্ষা আসে, যে ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট বলতে কি বুঝো? একটি নির্দিষ্ট ভাইরাস শুধুমাত্র একটা নির্দিষ্ট কোষকেই আক্রমণ করতে পারে। কোষের যে রিসেপ্টর সাইট, কোষ ঝিল্লিতে রিসেপ্টর সাইটে ভাইরাসের প্রোটিন আবরণ যুক্ত হয়। এটা কি বলে হচ্ছে লক এন্ড কি মতবাদ। আমাদের বডিতে অনেক কিছু আছে যারা এই পদ্ধতিতে কাজ করে, এরা এনজাইম, তারপরে আমরা পড়বো অ্যান্টিবডি, সব এই পদ্ধতিতে কাজ করে, লক এন্ড কি মতবাদ, বুঝছি। খুবই জিনিস। ওকে, সেই যে ভাইরাসের কি পোষক সুনির্দিষ্ট, মানে একটা নির্দিষ্ট কোষকে এসে আক্রমণ করতে পারে, রিসেপ্টর সুনির্দিষ্ট, এটা পড়াইছি। সো এই যে যেমন ধরো লেখা আছে অনেকগুলো উদাহরণ, যেমন পোলিও ভাইরাস শ্বাসনালীকে আক্রমণ করে, অন্ত্রকে আক্রমণ করে। ফ্লু ভাইরাস এই যে শ্বাসনালীকে আক্রমণ করে। এইচআইভি ভাইরাস শ্বেত রক্তকণিকাকে। হেপাটাইটিস ভাইরাস যকৃতকে। চিকেন পক্স ত্বককে। ফাজ ভাইরাস ব্যাকটেরিয়াকে। এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, মানে আমাদের কিভাবে করে এর আক্রমণ এটাও পড়বো আমরা। ওকে, এইবার আমরা চলে আসি আরেকটা নতুন টপিকে, সেটা হচ্ছে ইমার্জিং ভাইরাস। ভাই ইমার্জিং ভাইরাস কি? ইমার্জিং ভাইরাস হচ্ছে কিছু কিছু ভাইরাস আছে, ওই যে তোমরা হচ্ছে একটা মুভি ছিল ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, দেখছো নাকি আমি জানি না। সো ওই মুভিতে একটা খুব ফেমাস ডায়লগ আছে, এই যে ফার্স্টে যখন হচ্ছে রণবীর কাপুর আটকে রাখতে চায়, বলে যে তুমি দেশে থাকো, তুমি বিদেশ যাও না, তখন ও বলে, এই যে একটা কথা আছে, আমার তো এক্সাক্ট মনে নেই, বলে এই যে মে উড়না চাহতা হু, মে দৌড়না চাহতা হু। ঠিক আছে, মানে ও বলে যে আমি উঠতে চাই, আমি দৌড়াইতে চাই, ঠিক আছে, মানে আমি পুরো পৃথিবী দেখতে চাই। So, কিছু কিছু ভাইরাস আছে যারা হচ্ছে উড়না চাহতা হ্যায়, দৌড়না চাহতা হ্যায়, ঠিক আছে, মানে যারা উঠতে চায়। সো এমনই উঠতে চায় যে এরা এক পোষক দেহে নরমালি থাকে, যেমন করোনা, তোমাদের সবার প্রিয় করোনা। করোনা ভাইরাস হচ্ছে নরমালি কই থাকে? করোনা ভাইরাস হচ্ছে নরমালি থাকে হচ্ছে আমার বাদুড়ের দেহে।
কিন্তু সে করছে কি, বাদুড়ের দেহে যখন সে ছিল সে কিন্তু করোনার রোগ সৃষ্টি করতে পারতো না। সে করলো কি, কোনো একটা ভাবে মানুষের দেহে হচ্ছে চলে আসছে এবং আমাদের কি SARS-CoV-2 করোনার সৃষ্টি হয়েছে, কোভিড এর সৃষ্টি হয়েছে। ঠিক আছে, সো এমনি কিছু ভাইরাস আছে যারা এক দেহ থেকে আরেক দেহে চলে যায়, যেমন HIV ভাইরাস, এরা ছিল বানরের দেহে, ওইখান থেকে আমাদের দেহে চলে আসছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার করোনার একটা বড় ভাই ছিল, বুঝছো, নাম ছিল হচ্ছে SARS-CoV-2, SARS-CoV-1। এরা আসছে হচ্ছে উটের দেহ থেকে, বুঝছো। সো যখন ভাইরাস কোন একটা নির্দিষ্ট পোষক দেহ থেকে অন্য আরেকটি পোষক দেহে গিয়ে রোগের সৃষ্টি করে, তাকেই বলে ইমার্জিং ভাইরাস। তাকে কি বলে, ইমার্জিং ভাইরাস। কি হয়, এই যে প্রথম পোষক দেহ ছিল বানর, ওইখান থেকে নতুন পোষক দেহ কি মানুষ, কে HIV। করোনা কই থেকে আসছে, বাদুর থেকে আসছে। এই যে পাখির দেহ থেকে আসছে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। সেই ধরনের ভাইরাসকে বলে কি বলে, ইমার্জিং ভাইরাস। এ ধরনের ভাইরাসকে কি বলে, ইমার্জিং ভাইরাস। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি, জাস্ট এইটুকু লিখি, ইমার্জিং ভাইরাস এক পোষক দেহ থেকে নতুন পোষক দেহ আরেক পোষক দেহে আক্রমণ করে, এক পোষক দেহ থেকে নতুন পোষক দেহে রোগ সৃষ্টি করে। ঠিক আছে, এক পোষক দেহ থেকে নতুন পোষক দেহে রোগ সৃষ্টি করে, এ কি বলে হচ্ছে ইমার্জিং ভাইরাস। যেমন করোনা ভাইরাস, HIV ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইবোলা ভাইরাস। ওকে, এরপরে চলে আসি আমরা আজকে লাস্ট টপিকে, তোমরা একটু লিখো। সো এখন যেটা করবা, তোমরা আমার সাথে একটা ছক করবা, আমি একটা টেবিল করব, তোমরা আমার সাথে টেবিলটা করবা। আমি টেবিলে যা যা লিখবো তোমরাও আমার সাথে তা তা লিখবা। এরপরে আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বুঝিয়ে দিব। ঠিক আছে, এরপরে আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে বুঝিয়ে দিব। তো চলো তাহলে আমরা টেবিলটা করি। তো টেবিলটা হবে হচ্ছে 5:5, হ্যাঁ। ও না, সরি সরি, 5:4, 5:4 গাইজ। আচ্ছা, আমার সাথে লিখো, নাম, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন আবরণ, সংক্রমণ ক্ষমতা, সংক্রমণ ক্ষমতা। এরপরে লিখো ভিরিয়ন, নিউক্লিওক্যাপসিড, নিউক্লিওক্যাপসিড, ভিরয়েড, আর হচ্ছে প্রিয়ন্স। ঠিক আছে, ভিরিয়ন, নিউক্লিওক্যাপসিড, ভিরয়েড, প্রিয়ন্স। এরপরে এইভাবে আমার সাথে টিক চিহ্ন দাও। ঠিক আছে, এই ছকটা লিখো, এরপর আমি প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, হ্যাঁ। আচ্ছা, আসো, লিখছো, আই হোপ লিখতে থাকো, বুঝতেও থাকো। আচ্ছা, তাহলে লিখাটা এখন একটু হোল্ড করো, আমি একটু বুঝাই, এরপরে লেখার সময় পাবা।
সো এগুলো হচ্ছে বিশেষ টাইপের ভাইরাস। হ্যাঁ, সো নরমালি একটা ভাইরাসের কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, প্রোটিন থাকে, এবং ও কি করে, আক্রমণ করে, সংক্রমণক্ষম, সে আক্রমণ করে। নরমালি আমরা ভাইরাস বলতে যা বুঝি তাকে বলে হচ্ছে ভিরিয়ন। তাকে কি বলে, ভিরিয়ন। নরমালি আমরা ভাইরাস বলতে যা বুঝি তাকে বলে হচ্ছে ভিরিয়ন। ভিরিয়ন কি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আছে এবং সংক্রমণ ক্ষমতা, মানে একটা সম্পূর্ণ ভাইরাস কণা। সাধারণত আমরা ভাইরাস বলতে যা বুঝি তার মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে, সেটা ডিএনএ হইতে পারে, আরএনএ হইতে পারে, প্রোটিন থাকে, এবং সে কি সংক্রমণক্ষম, মানে সে আক্রমণ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, সো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ভিরিয়ন। এইবার নিউক্লিও ক্যাপসিড কি, এরাও ভাইরাস, এদের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকে, এদের মধ্যে প্রোটিন থাকে, কিন্তু এদের কোনো সংক্রমণ ক্ষমতা থাকে না, মানে এরা কাউকে আক্রমণ করতে পারে না। নিউক্লিও ক্যাপসিড কি, সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণাকে নিউক্লিও ক্যাপসিড বলে, যাদের মধ্যে নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন আছে, কিন্তু এদের কোনো কি নাই, সংক্রমণ ক্ষমতা নাই। তো সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণাকে নিউক্লিও ক্যাপসিড বলে। সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস কণাকে কি বলে, নিউক্লিও ক্যাপসিড বলে। আছে আছে নাই। এইবার আসি ভিরয়েড। ভিরয়েড, ভাইয়া ভিরয়েড কি, ভিরয়েড হচ্ছে এদের মধ্যে শুধু নিউক্লিক অ্যাসিড থাকে এবং শুধু নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে, এদের কোনো প্রোটিন আবরণ থাকে না, এরা আক্রমণ করতে পারে। সো শুদ্ধ ভাষায় কি, সংক্রামক আরএনএ কে ভিরয়েড বলে। সংক্রামক আরএনএ কে ভিরয়েড বলে। সংক্রামক আরএনএ কে কি বলে, ভিরয়েড বলে। এরা কিন্তু অনেক রোগ সৃষ্টি করে, যেমন নারিকেল গাছের ক্যাডাং একটা রোগ আছে, ক্যাডাং ক্যাডাং, ঠিক আছে, এই রোগ সৃষ্টি করে। বিজ্ঞানীরা ধারণা করে যে হেপাটাইটিস সি এর কারণ হচ্ছে তোমার এই যে ভিরয়েড, হেপাটাইটিস ডি, সরি সি না, ডি। ঠিক আছে, এরা নারিকেল গাছে ক্যাডাং ক্যাডাং রোগ সৃষ্টি করে, এরা ভাইরাসের থেকেও ছোট। এরপরে আছে হচ্ছে প্রিয়ন্স, এদের মধ্যে আবার কোনো নিউক্লিক অ্যাসিড থাকে না, এদের মধ্যে শুধু প্রোটিন আবরণ থাকে, এবং এরা আক্রমণ করতে পারে। এরা ভাইরাসের থেকেও ছোট, ভাইরাস নিজেই অনেক ছোট, এর থেকেও ছোট। সংক্রামক প্রোটিন ফাইব্রিলকে প্রিয়ন্স বলে। এরাই ক্ষতিকর, হ্যাঁ ভাই এরাও ক্ষতিকর। এদের কারণে হচ্ছে আমার খুবই মানুষের স্নায়ুতন্ত্রের দুইটা রোগ হয়, কুরু এবং ক্রুজফিল্ড। ক্রুজফিল্ড, ঠিক আছে, এদের কারণে রোগ হয়, কুরু এবং ক্রুজফিল্ড। তাহলে এই একটা ছক খুব ইম্পর্টেন্ট, বইয়ের মধ্যে লেখা আছে সব রচনা আকারে, এই ছকটা মনে রাখতে পারলে আমাদের হবে। ভিরিয়ন সম্পূর্ণ ভাইরাস কণা, সবকিছু আছে, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, নিউক্লিও ক্যাপসিড, নিউক্লিক অ্যাসিড আছে, প্রোটিন আছে, কিন্তু কোনো সংক্রমণ ক্ষমতা নেই। ভিরয়েড সংক্রামক আরএনএ কি করে, ক্যাডাং রোগের সৃষ্টি করে, বিজ্ঞানীরা ধারণা করে এটা হেপাটাইটিস ডি এর কারণ, শিওর না বিজ্ঞানীরা এখন। প্রিয়ন্স নিউক্লিক অ্যাসিড নাই, সংক্রামক প্রোটিন ফাইব্রিল, কুরু এবং ক্রুজফিল্ড রোগের সৃষ্টি করে। বুঝতে পারছি, তাহলে আমরা একটু দেখে আসো। এই যে দেখো, এই যে ভিরিয়ন সম্পূর্ণ ভাইরাস কণা, এই যে সম্পূর্ণ ভাইরাস কণা। নিউক্লিও ক্যাপসিড সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাস, ভিরয়েড এই যে আরএনএ, প্রিয়ন্স প্রোটিন আবরণ। আরেকটা জিনিস আছে স্যাটেলাইট, এরা শুধু একটা নিউক্লিক অ্যাসিড যা অন্য ভাইরাসের সহায়তায় অন্য ভাইরাসের সাথে থাকে এবং প্রতিলিপি সৃষ্টি করে, মানে বংশবৃদ্ধি করে, স্যাটেলাইট বলে। এরা কি করে, অন্য ভাইরাসের গায়ে লেগে থাকে। ধরো এই একটা ভাইরাস, এখানে হচ্ছে স্যাটেলাইট লেগে আছে, এবং ওই ভাইরাস যখন বংশবৃদ্ধি করে এর সাথে এই ভাইরাসটাও বংশ, এটা ভাইরাস তো না, এটা নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডটাও হচ্ছে বংশবৃদ্ধি করে। ঠিক আছে, সেগুলো হচ্ছে বিশেষ বিশেষ টাইপের ভাইরাস, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় 2 মার্কে অনেক বেশি আসে। এবার বলো কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, ভিরিয়ন, ভিরয়েড, প্রিয়ন্স এর মধ্যে পার্থক্য দেওয়া।
আচ্ছা, আমি কমেন্ট অন করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে গাইস? Anyone has any questions? আচ্ছা, আচ্ছা, এবার একটা পোল দেই, হ্যাঁ? আচ্ছা, কোশ্চেন, আচ্ছা কিছু কোশ্চেন পড়ে নেই। ভাইরাস নোটটা স্লাইড। ভাইরাস মাঝখানের পড়াগুলো বুঝি নাই। শাহিদ আশরাফুল ভাইয়া, তুমি কোনটার মাঝখানের পড়া বুঝো নাই বলো, বুঝে দিচ্ছি। ভাই আজকের নোটকে আজকে দিতে হবে, নেক্সট ক্লাসের আগে দিতে হবে। নিউরামিনিডাস মানে কি? এরা এক ধরনের এনজাইম, বুঝছো, ভাইরাসের দেহে থাকে। নোট ডেইলি নেক্সট ক্লাসের আগে দিয়ে দিবা। ভাইয়া ভাইরাসের যে উদাহরণগুলো পড়ালেন ওগুলাকে নোট করব, তোমার ইচ্ছা। কোনগুলা মাস লাগবে ওগুলা বলে দিছি, কোনগুলা পরীক্ষা আসে ওগুলাও বলে দিছি। এবার নিজের মতো করে গুছিয়ে নিতে পারো, পায় নাই। স্লাইডে সব নোট করা লাগবে না, কিন্তু বলেই দিছি কি কি ইম্পর্টেন্ট। আচ্ছা গাইস, দিবা হচ্ছে ওই যে এইচএসসি 27-এর যে গ্রুপ। চলো আমরা এবার একটা পোল দেই, হ্যাঁ একটা পোলই দেই, সময় শেষ, মানে তোমাদের আবার ক্লাস আছে। তো চলো দেখি, যে ভাইরাসের লিপোপ্রোটিন আবরণ থাকে তাদেরকে কি বলে? একটা পোল দেই, হ্যাঁ, দাও অ্যান্সার দাও। পোল দেওয়া হয়েছে, অ্যান্সার। যে ভাইরাসের লিপোপ্রোটিন আবরণ আছে তাকে কি বলে? যে ভাইরাসে লিপোপ্রোটিন আবরণ আছে তাকে কি বলে? যে ভাইরাসের লিপোপ্রোটিন আবরণ আছে তাকে কি বলে? খুব ইজি জিনিস, অ্যান্সার দিয়ে দাও। যে ভাইরাসের লিপোপ্রোটিন আবরণ থাকে তাকে লিপো ভাইরাস বলে। সো 42% অ্যান্সার সঠিক উত্তর দিছ। ক্লাসে মনোযোগ ছিল, বাকিদের কেন ছিল না আমি সত্যি জানি না, আমি চেষ্টা করছি। সবার আগে সঠিক উত্তর দিয়েছে হচ্ছে আব্দুল্লাহ, 2-এ হচ্ছে মোহাম্মদ ইমামউদ্দিন, 3-এ হচ্ছে রাতুল রয়। মাথা নষ্ট, ওর মাথা মনে হয় নষ্ট। এই যে, আচ্ছা, তো এরপর আরেকটা কোশ্চেন দেখি, চলো। নিচের কোন ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক? এটা আমরা পড়ি নাই, এটা বইয়ের মধ্যে দাগানো আছে। নিচের কোন ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক? এটা হচ্ছে রিও ভাইরাস, হ্যাঁ। এটা একটু বইয়ের মধ্যে আমরা দাগায় নিবনি, সমস্যা নেই, যে আরএনএ ডিএনএ যে ইয়ে ছিল ওইখানে। আচ্ছা, তো আজকের টপিক থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন কি কি আছে একটু স্ক্রিনশট নিয়ে নাও। প্র্যাকটিস বুক গুলো অবশ্যই পড়বা গাইজ, প্র্যাকটিস বুক অবশ্যই পড়বা, হ্যাঁ। প্র্যাকটিস বুকে আরো অনেক প্রশ্ন দেওয়া আছে, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এটা হচ্ছে আজকের বাড়ির কাজ, তোমরা খালি এই কোশ্চেনটা লিখবা, হ্যাঁ, এটা ঠিক আছে। এটা হচ্ছে আজকের বাড়ির কাজ, হ্যাঁ আমাকে ট্যাগ দিও, সমস্যা নেই। আমার আইডির নাম হচ্ছে তৌহিদ শাওন, আমাকে ট্যাগ দিও, সমস্যা নেই, আমি তো এমনিও দেখবোই, সমস্যা নেই। ক্লাসেও তোমাদের দেখাবো নি কার নোট সবচেয়ে সুন্দর হয়েছে, ফার্স্ট ক্লাসে নেক্সট ক্লাসে দেখাবো কার নোট সবচেয়ে সুন্দর হয়েছে। স্ক্রিনশট নিছো? তাহলে আজকে এইটুকুই, সুন্দর সুন্দর নোট দেখতে চাই। এই চ্যাপ্টারটা খুবই ইজি, হ্যাঁ। প্রাইস হচ্ছে ওই যে বায়োলজি বই ফ্রিতে, বায়োলজি বই 500-700 টাকার বায়োলজি বই ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে আজকে এইটুকুই, কোনো প্যারা নাই। ও আচ্ছা, একটা কোশ্চেন, আচ্ছা জোনাকি আপু, তুমি এখন এখন একটু মেসেজ দিবা, হ্যাঁ। ক্লাস, এই যে আমার ক্লাস শেষ না, এখন এখনই মেসেজ দাও, আমি এখনই চেক করতেছি। জোনাকি আপু, এত মেসেজ আসে, তোমার মেসেজ সিন করার কথা, মেসেজ তো সব সিন করি। কোর্স সেশন পড়ানো হয় নাই, সমস্যা নেই, পড়ানো হবে। সো আজকে এইটুকুই, ভাইরাস বংশবৃদ্ধি করে করে, আজকে এইটুকুই। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, ঠিক আছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।